আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করে দিই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে চলো শুরু করে দিই আমরা। ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, স্টার্ট করতেছি ইনশাল্লাহ। দেখো, আজকে আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ের সিস্টেম ও কৃতকাজ রিলেটেড আলোচনা করব, যেটার শুরুটা গত ক্লাসেই হয়েছে। গত ক্লাসে আমরা বেশ কিছু ছোট ছোট কনসেপ্ট দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে এই যে একটা গ্যাস ভর্তি সিলিন্ডার সহ পিস্টন আছে, এরকম একটা কাঠামো, যেখানে একটা পিস্টন ধরো আছে। এই পিস্টনটা নরমক্ষম, উপরে উঠতে পারে, নিচেও নামতে পারে। হ্যাঁ, তো এখানে কি আছে? কিছু গ্যাস আছে। এটাকে আমরা বলছি আমাদের আলোচনায় সিস্টেম, তাই না? গত ক্লাসে পড়ছি। এই সিস্টেমের অবস্থা আমরা দেখছিলাম। এই সিস্টেমের জন্য আমরা পি বনাম ভি গ্রাফ, মনে আছে নাকি ভুলে গেছো? পি বনাম ভি গ্রাফ আঁকতাম, বলছিলাম এক একটা পয়েন্ট হচ্ছে তার অবস্থা, এক একটা লাইন হচ্ছে কি তার প্রক্রিয়া, তাই না? একটা লাইন হচ্ছে তার প্রক্রিয়া, এক একটা পয়েন্ট হচ্ছে তার অবস্থা। আর এরিয়া যদি হয়, এরিয়া এক্স অক্ষের সাথে এরিয়া বা ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে কৃতকাজ, ক্ষেত্রফল হচ্ছে ডেল ডাব্লিউ বা কৃতকাজ। তো পি বনাম ভি গ্রাফের ক্ষেত্রফলকে আমরা কৃতকাজ বলছিলাম, তাই না? আর এছাড়াও আমরা সূত্র দিয়ে কৃতকাজের জন্য ফর্মুলা দেখছিলাম এরকম: সমচাপ তাপগতীয় প্রক্রিয়ায়, সমচাপ তাপগতীয় প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র হচ্ছে ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি, রাইট? আর সমায়তনের ক্ষেত্রে কৃতকাজ আমি তোমাদের বলছিলাম কোনো কৃতকাজই হয় না, তাই না? আমরা গত ক্লাসে এগুলো বের করছি, কৃতকাজের ভ্যালু হচ্ছে 0। আর সমষ্ণ, সমষ্ণ ও রুদ্ধতাপীয়, সমষ্ণ ও রুদ্ধতাপীয় এই প্রক্রিয়ায় কৃতকাজ কি মনে আছে না ভুলে গেছো? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পি ডিভি, তাই না? ইন্টিগ্রেশন করে করতে হবে। তো এই জিনিসগুলো আমরা গত ক্লাসেই পড়ছি। তাহলে সূত্র দিয়ে কৃতকাজ বের করে এভাবে, আর গ্রাফ থেকে কৃতকাজ বের করে হচ্ছে ক্ষেত্রফলের মাধ্যমে, ক্ষেত্রফলের মাধ্যমে। আচ্ছা, তো চলো আমরা এখন তাই করব, গ্রাফ দিয়ে কৃতকাজটাই করব। এই কৃতকাজের ভ্যালু প্লাস হয় কখন, মাইনাস হয় কখন, এবং এইগুলো রিলেটেড ম্যাথ করব। তাহলে তোমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দুই ধরনের চক্র দেখছি না, সাইক্লিক, নন সাইক্লিক। সাইক্লিক মানে কি? সাইক্লিক মানে কি? সাইক্লিক মানে হচ্ছে যেখান থেকে কৃতকাজ শুরু হয়েছে, যেখান থেকে প্রসেসটা শুরু হয়েছে আবার ঘুরাই ফিরাই, যেমন এই যেখানে আবার ঘুরাই ফিরাই আবার আগের জায়গায় আসবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসকে লেখে কিভাবে? এ এক্স বি ওয়াই এ, যেখান দিয়ে শুরু করছি সেখানে এসে শেষ করতে হবে, তাই না? গত ক্লাসেই দেখছি। আর এটা যেমন একটা নন সাইক্লিক প্রসেস, এ থেকে বি তে কেবল গেছে আর এতে ফেরত আসে নাই, তাহলে এটা একটা নন সাইক্লিক প্রসেস। আচ্ছা, তো এখন আমরা একটা ফর্মুলা যেটা গত ক্লাসেই শিখছি সেটারই অ্যাপ্লাই করব আজকে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, দেখো আমরা কি করব, আমরা এই যে এই পয়েন্ট থেকে নিচের দিকে যদি দাগ টান দিই, ধরো সাপোজ এবি প্রক্রিয়াকৃত কাজটা জানতে চাইল, তাই না? এবি প্রক্রিয়াকৃত কাজটা জানতে চাইলে আমরা কি করব? এ এবং বি থেকে খাড়া নিচের দিকে দাগ টান দিব। দাগ টান দিলে কি হবে? দাগ টান দিলে এই যে মাঝখানে একটা ক্ষেত্রফল সে তৈরি করবে। এই ক্ষেত্রফলের মানটাকে আমরা কি বলবো? তার কৃতকাজ, তাই না? এই ক্ষেত্রফলের মানটাই তো কৃতকাজ, তাই তো? আচ্ছা, তো এখন এই যে ক্ষেত্রফলের মানটা কৃতকাজ হিসেবে আসবে, ক্ষেত্রফল তো বের করাই যাবে। এটা কি শেপ? একটা ট্রাপিজিয়াম শেপ। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র দিয়ে এগুলো দিয়ে আমরা বের করতে পারবো। আমার কনসার্ন এটা না, আমার কনসার্ন হচ্ছে এই যে এই ক্ষেত্রফলের মানটা যে আসবে, এই কৃতকাজটাকে প্লাস হিসেবে নিব নাকি মাইনাস হিসেবে নিব, এইটা একটু আমরা শিখবো। সবাই লিখো, প্লাস হিসেবে নিবা এটা নাকি মাইনাস হিসেবে নিবা? সবাই লিখো, এই ক্ষেত্রফল বা কৃতকাজের মান প্লাস হবে যদি, যদি ঘটনাটা প্রসারণ ঘটনা হয়। ঘটনাটা কি? প্রসারণ ঘটনা হয়। এই ক্ষেত্রফলের মান বা কৃতকাজের মান সামনে নিজে থেকে একটা মাইনাস দিব যদি কি হয়? সংকোচন হয়। কারণ গ্যাসকে প্রসারণ করতে হলে বেসিক্যালি তোমার কাজ করতে হবে সিস্টেমের। হ্যাঁ, গ্যাসকে সংকোচন করতে হলে সিস্টেম কোনো কাজ করবে না, বাইরে থেকে কাজ করা হবে। তো এই কথাটা একটু লিখে রাখো সবাই, এটা কিন্তু এক খুবই জরুরি কথা, খুবই জরুরি। দেখো তো গ্রাফ দেখে কেমনে চিনবা প্রসারণ হচ্ছে না সংকোচন হচ্ছে?
গ্রাফ দেখে কিভাবে চিনবা? প্রসারণ হচ্ছে না সংকোচন? অ্যারো, গ্রাফের যে অ্যারো সেটা দেখে চেনা যায়। কিভাবে? দেখো, তুমি আগে যেখানে ছিলা এবং পরে যেখানে যাচ্ছ, তুমি খেয়াল করে দেখবা যে আয়তন বাড়তেছে কিনা। যেমন এখানে আগে আয়তন কততে ছিলাম? এই একটা ভ্যালুতে ছিলাম, তাই না? আয়তনের মান V1 এ ছিলাম। পরে এ থেকে বি প্রক্রিয়া যখন হলো, এ বি প্রক্রিয়া যখন হইলো, তখন আয়তনের ভ্যালু কততে গেছি? V2 তে গেছি। দেখো তো কে বড়? V1 হচ্ছে এতখানি আয়তন, V2 হচ্ছে এখান থেকে ধরে এতখানি আয়তন, তাহলে অবশ্যই দেখা যাচ্ছে V2টা বড় V1 এর চেয়ে, তাই না? V2 গ্রেটার দেন V1। তো আয়তন যদি বাড়ে, যেমন এই রকম গ্রাফ, যে আয়তন বাড়ছে মানে প্রসারণ হয়েছে, তাহলে এখানে ক্ষেত্রফলের মান যাই আসুক, 10 20 30 40 যাই আসুক, তুমি কৃতকাজ ক্ষেত্রফলের মানটা লিখবা, সামনে একটা প্লাস দিয়ে দিবা, মানে পজিটিভ কৃতকাজ। আমি এটা এভাবে মনে রাখতাম, গ্রাফ যদি ডান দিকে যায়, এভাবে ডান দিকে যাক, এভাবে ডান দিকে যাক, বা এভাবে ডান দিকে যাক, পি বনাম ভি গ্রাফ তো ডান দিকে যাওয়া মানেই, গ্রাফের অ্যারো ডান দিকে হওয়া মানেই, মানে ডান দিকে যাওয়া মানেই কি হচ্ছে? প্রসারণ হচ্ছে। গ্রাফ যদি ডান দিকে যায় তাহলে প্রসারণ হয়, আর প্রসারণ হইলে ডেল ডাব্লিউ যা আসবে সেটা কি? প্লাস, প্লাস হিসেবে নিব। ঠিক আছে? তাহলে সংকোচনটা কিভাবে হবে? সংকোচনটা যদি এমন হইতো, গ্রাফটা ধরো বাম দিকে আসছে, হইতে পারতো না? গ্রাফটা বাম দিকে আসছে মানে অ্যারোগুলা এইভাবে আছে, এইভাবে বা এইভাবে বা এইভাবে, এরকম ভাবেই তো না আসবে, তাই না? মানে আগে এখানে ছিলাম, পরে এখানে আসছি, মানে অ্যারোটা যদি উল্টায় দিতা, হ্যাঁ, মানে গ্রাফগুলো যদি এই বাম দিকে অ্যারো থাকে, ডিরেকশন যদি বাম দিকে থাকে, অর্থাৎ বেশি আয়তন থেকে কম আয়তনের দিকে, মানে কি? সংকোচন। এই রকম গ্রাফ দেখলেই বুঝতে হবে এটা কি ঘটনা? এটা সংকোচন ঘটনা, তাই না? গ্রাফ ডান দিকে যাওয়া মানে প্রসারণ, গ্রাফ বাম দিকে আসা মানে সংকোচন, কারণ ডান দিকে গেলে আয়তন বাড়ে, বাম দিকে গেলে আয়তন কমে, তাই তো? আর সংকোচন হইলে কৃতকাজের মান বা এই ক্ষেত্রফলের মান তো বের করবা। এই ক্ষেত্রফলের মানটা যাই আসবে, যতটুকুই আসবে, সামনে একটা মাইনাস দিয়ে দিবা, সামনে একটা মাইনাস দিয়ে দিবা। ঠিক আছে? ম্যাথগুলো করার সময় বুঝতে পারছো? তাহলে আমরা নন সাইক্লিক প্রসেসের জন্য কৃতকাজ ফার্স্ট অফ অল কিভাবে মাপে? ক্ষেত্রফল দিয়ে। কার সাথে ক্ষেত্রফল? এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল। কার সাথে ক্ষেত্রফল ভাইয়া? এক্স অক্ষের সাথে টান দিয়ে দিবা প্রথম এবং শেষ বিন্দু, এবং এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল দিবা। ঠিক আছে? এইভাবে কৃতকাজ মাপবে, এবং প্লাস নিবে না মাইনাস নিবে খেয়াল করবা। প্রসারণ হয়েছে না সংকোচন? প্রসারণ কিভাবে বুঝবা? গ্রাফ ডান দিকে গেছে, প্রসারণ। সংকোচন কিভাবে বুঝবা? গ্রাফ ডান থেকে বাম দিকে গেছে, ডান থেকে বাম দিকে গেছে, তাইলে বুঝতে হবে সংকোচন। ঠিক আছে? প্রসারণ হইলে কৃতকাজ বা ক্ষেত্রফলের মান যাই আসবে প্লাস হিসেবে রাখবো, সংকোচন হইলে এই ক্ষেত্রফলের মান যাই আসবে মাইনাস হিসেবে রাখবো। ঠিক আছে? আচ্ছা, এবার আসো সাইক্লিক প্রসেসের জন্য। এই যে এতগুলো আলোচনা বললাম, এগুলো সব কার জন্য? নন সাইক্লিক প্রসেসের জন্য। এবার সাইক্লিক প্রসেসের জন্য আসো। সাইক্লিক প্রসেস, সাইক্লিক প্রসেসের সিস্টেমটা কি? এখান থেকে শুরু হয়ে যাব এদিকে, আবার এদিকে ফেরত আসবো, তাই না? এখন সাইক্লিক প্রসেসকে কি কিসে ভাগ করা যায়? বেসিক্যালি সাইক্লিক প্রসেস কি আমরা দুইটা নন সাইক্লিক প্রসেসে ভাগ করতে পারবো? সাইক্লিক প্রসেসকে দুইটা নন সাইক্লিক প্রসেসে ভাগ করতে পারবো না? দুইটা নন সাইক্লিক প্রসেসে ভাগ করতে পারবো। দেখো, আমার এখানে এই যে সাইক্লিক প্রসেস আছে, এটা সাইক্লিক প্রসেসটাকে ফুললি আমি যদি বলি এরকম বলতে পারি, ডেল ডাব্লিউ এ এক্স বি ওয়াই এ, এভাবে বলতে পারি না? মানে পুরো প্রক্রিয়াটা কি? এ এক্স বি ওয়াই এ, তাই তো? আচ্ছা, এটাকে যদি ভাঙায় লেখে কেউ, ভাঙায় লিখলে দুইটা নন সাইক্লিককে লিখতে পারবে, দুইটা নন সাইক্লিকে লিখতে পারবে। সেই দুইটা নন সাইক্লিক কি? ডাব্লিউ এ এক্স বি যোগ ডেল ডাব্লিউ বি ওয়াই এ, তাই না? এরকম দুইটা নন সাইক্লিকে ভাঙায় লিখলাম, একটা হচ্ছে এ এক্স বি, একটা হচ্ছে বি ওয়াই এ। খেয়াল করে দেখো তো, এ এক্স বি পোর্শনটা কি? প্রসারণ। বি ওয়াই এ পোর্শনটা কি? সংকোচন, তাই না? তো এ এক্স বি পোর্শনটা হচ্ছে প্রসারণ, বি ওয়াই এ পোর্শনটা হচ্ছে সংকোচন। তা তুমি আলাদা আলাদা ভাবে যদি কৃতকাজ বের করো, সাপোজ ধরো আমি এ এক্স বি প্রসেসের জন্য কৃতকাজ কত সেটা বের করতে চাই, এ এক্স বি প্রসেসের জন্য কৃতকাজ কত সেটা বের করতে চাই, আমি কি করব? আমি এই যে এখান থেকে নিচের দিকে দাগ টান দিব, এখান থেকে নিচের দিকে দাগ টান দিব, টান দিয়ে মাঝখানে যে ক্ষেত্রফলটা সে তৈরি করবে, এই যে একটা ক্ষেত্রফল সে তৈরি করলো, এটা হচ্ছে এ এক্স বি প্রসেসের জন্য কৃতকাজের মান, রাইট? এই ক্ষেত্রফলের মানটাই হচ্ছে কি? এ এক্স বি প্রসেসের জন্য কৃতকাজের মান, তাই না? আমি গ্রিন কালার দিয়ে যে এরিয়াটা শেড করলাম, সেই এরিয়াটা কি আর কৃতকাজ? এ এক্স বি প্রসেসের জন্য কৃতকাজের মান, যেটা কিনা কি আসবে? প্লাস, প্লাস কিছু একটা ভ্যালু আসবে, ভ্যালুটা কত? এতটুকু।
ঠিক আছে, এটার ভ্যালুটা কিভাবে বের করব সেটা আমরা সামনে দেখতেছি, আপাতত জাস্ট কনসেপ্টটা বুঝি, প্লাস নিব না মাইনাস নিব, এই কৃতকাজটা প্লাস নিব না মাইনাস নিব, এই যে এই কৃতকাজটা আসছে এই কৃতকাজটা প্লাস নিব না মাইনাস নিব, এটা ডেফিনেটলি প্লাস নিব, কারণ কি প্রসারণ, এ এক্স বি কি প্রসারণ, প্রসারণ হইলে এই কৃতকাজের মানটা কি প্লাস। আমরা একটু কালার দিয়ে এটা শিখি, কেমন, লেখো সবুজ ক্ষেত্র, সবুজ ক্ষেত্র, কেমন, ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যেই তো বি ওয়াই এটা ছিল তাই না, এটার মধ্যেই বি ওয়াইটা ছিল এরকম, বি ওয়াই এটা এরকম ছিল, রাইট, বি ওয়াই এটা এরকম ছিল, ভেতরে আছে, ভেতরে এটা আছে তাই না। এখন সবুজ ক্ষেত্রটা তুমি নিয়েছো পজিটিভ হিসেবে, এখন তুমি বি ওয়াই এর জন্য কৃতকাজ বের করতে হবে না, বি ওয়াই এ মানে বি থেকে এ পর্যন্ত এটার জন্য কৃতকাজ বের করবে, এটা কি সংকোচন না, দেখো বামে আসছে, বি থেকে এ বামে আসছে, বামে আসা মিন্স কি সংকোচন, সংকোচন মানে কৃতকাজের মানটা বা ক্ষেত্রফলের মানটা কি হিসেবে নিতে হবে ভাইয়া, মাইনাস হিসেবে নিতে হবে। তাহলে এই বি ওয়াই এর জন্য যদি কৃতকাজ বের করো, সিস্টেম কি, যেই বিন্দুতে এসে শেষ হয়েছে সেটা থেকে খাড়া নিচের দিকে দাগ টান দিবা, যেই বিন্দুতে এসে শেষ হয়েছে সেটা থেকে খাড়া নিচের দিকে দাগ টান দিবা, এবং যেই বিন্দুতে শুরু হয়েছে সেটা থেকে নিচে দাগ টান দিবা, মাঝখানে এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রটা সে তৈরি করছে, মাঝখানে এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রটা সে তৈরি করছে, এই এরিয়াটা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা সে তৈরি করছে, এই এরিয়াটা কি, এই এরিয়াটা হচ্ছে বি ওয়াই এ প্রসেসে কৃত কাজ, এই এরিয়াটা কি বি ওয়াই এ প্রসেসে কৃত কাজ, ঠিক আছে। তাহলে এটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে বি ওয়াই এ প্রসেসের কৃত কাজটা, এটা মাইনাস, এই ক্ষেত্রফলের মান 10 হোক 20 হোক 30 হোক যাই হোক এটা মাইনাস তাই না, তাহলে বিয়োগ দিয়ে লেখো, বিয়োগ লাল ক্ষেত্র, আমরা কালার দিয়ে পড়তেছি, কেমন, ঠিক আছে। তাহলে বলো তো লব্ধি বা নেট ক্ষেত্রফল কতটুকু থাকবে, নেট ক্ষেত্রফল কতটুকু থাকবে, সবুজ ক্ষেত্র থেকে লাল ক্ষেত্র বাদ দিলে যে অংশ থাকবে সেটাই তো নেট ক্ষেত্রফল তাই না। তাহলে এই দুইটা প্রসেস মিলায়ে অর্থাৎ এই চাক্রিক প্রসেসের জন্য নেট কৃত কাজ কত, এটা হচ্ছে প্লাস ক্ষেত্রফল, এটা মাইনাস ক্ষেত্রফল, দুইটা বাদ যাবে, বাদ যে অবশিষ্ট ক্ষেত্রফলটাই কি নেট কৃত কাজ থাকবে না, অবশিষ্ট ক্ষেত্রটা কতটুকু, অবশিষ্ট ক্ষেত্রটা কতটুকু ভাইয়া, অবশিষ্ট ক্ষেত্রটা হচ্ছে এই যে এতটুকু না, এতটুকু নাকি না, এতটুকু, রাইট। তাহলে এইটা হচ্ছে তোমার কি অবশিষ্ট ক্ষেত্রফল, সবুজটা থেকে লালটা যদি বাদ দাও তাহলে কি এই পরিমাণের ক্ষেত্রফল বাকি থাকে না, এই পরিমাণের, যেটা আমি মেজেন্টা কালার দিয়ে দিচ্ছি নাকি সায়ান কালার দিয়ে দিচ্ছি, এই পরিমাণ ক্ষেত্র বাকি থাকে তাই না। সবুজ ক্ষেত্রফল থেকে লাল ক্ষেত্রফল বাদ দিলে এই সায়ান কালারের ক্ষেত্রফলটা বাকি থাকে, এই কালার আমি কালার দিয়ে তোমাদের ডেরিভেশন করা দিলাম, ঠিক আছে, রাইট। সবুজ ক্ষেত্র থেকে লাল ক্ষেত্র বাদ দিলে এই অংশটা থাকে, তাহলে এই অংশটাই হচ্ছে ডেল ডাব্লিউ এ এক্স বি ওয়াই এর জন্য কৃত কাজ, যেটা যেখানে একটা প্লাস ক্ষেত্র ছিল একটা মাইনাস ক্ষেত্র ছিল, দুটো বাদ যে ফাইনালি লব্ধি ক্ষেত্রটা আসছে, লব্ধি বা নেট ক্ষেত্রটা আসছে। তো আমরা তো এখন কালার দিয়ে এটা পড়লাম ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আসলে মনে রাখবো কিভাবে, দেখো জিনিসটা খুবই ইন্টারেস্টিং, আমাদের টোটাল এই ক্ষেত্রটা কতটুকু ছিল, মানে এই যে চাকরির ক্ষেত্রটা কতটুকু ছিল, এতটুকুই তো ছিল, এই চাকরির ক্ষেত্রটা কি এতটুকু ছিল না ভাইয়া, এতটুকুই তো ছিল তাই না, এই চাকরির ক্ষেত্রটা হচ্ছে এতটুকু সাইজের ছিল। তাহলে আমাদের যে কোনো চাকরির ক্ষেত্রফল যখন আমরা চাকরিক প্রসেসের জন্য কৃতকাজ আমরা বের করতেছি, তখন আসলে আমাদের কষ্ট করে প্রতিমাতে কষ্ট করে এরকম সবুজ ক্ষেত্র লাল ক্ষেত্র আইকে বিয়োগ করার দরকার নেই। আমাদের দরকার কি জানো, আমাদের দরকার হচ্ছে এই যে যেই চাকরিক ক্ষেত্রটা আছে সেই চাকরিক ক্ষেত্রটার মধ্যে যে ক্ষেত্রফলটা, দেখো এতটুকুই আমাদের লাগছে না ফাইনালি, ফাইনালি কি সবুজ ক্ষেত্র কতখানি লাল ক্ষেত্র কতখানি এই জিনিসগুলো কি দরকার, দরকার না। আমাকে যদি বলে একটা চাকরিক ক্ষেত্র দিয়ে সেই চাকরিক ক্ষেত্রের জন্য কৃত কাজ বের করো, এই চাকরিক প্রসেসের জন্য কৃত কাজ বের করো, বের করতে বলে, তাহলে আমি কতটুকু নিব, ওই চাকরিক প্রসেসটা যতটুকু ক্ষেত্রফল তৈরি করছে না ততটুকু নিব। আমি কিন্তু প্রমাণ করে দিলাম, আমি কিন্তু প্রমাণ করে দিলাম কি কেন নিতে হবে মাঝখানের অংশটুকু, জাস্ট মাঝখানের অংশটুকুই কিন্তু আমার অবশিষ্ট হিসেবে বাকি থাকবে, একটা অংশ প্লাস হবে একটা অংশ মাইনাস হবে, বিয়োগ দিয়ে কিন্তু শুধু এই মাঝখানের অংশটুকুই বাকি থাকবে, ঠিক আছে। তো চলো সামারিটা নিই, আমরা আমাদের পড়ার যে সামারিটা সেই সামারিটা টানি। এটা হচ্ছে যদি নন সাইক্লিক প্রসেস হয়, এরকম নন সাইক্লিক প্রসেস হয়, তাহলে তো তুমি এখান থেকে এক্স অক্ষ বরাবর দাগ টান দিয়ে এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা হবে সেটাকে কৃত কাজ বলবা।
এখন এই কৃতকাজটা প্লাস বলবা না মাইনাস বলবা ডিপেন্ড করে প্রসারণ হচ্ছে না সংকোচন হচ্ছে। যদি প্রসারণ হয় মানে গ্রাফকে ডান দিকে যেতে দেখো তাহলে কৃতকাজের মানটা প্লাস, যদি সংকোচন হয় মানে গ্রাফকে তুমি ডান থেকে বাম দিকে আসতে দেখো তাহলে কৃতকাজের মান মাইনাস। তো এটা হচ্ছে নন সাইক্লিক প্রসেসের জন্য একদম সূত্র। এখন সাইক্লিক প্রসেসের জন্য, সাইক্লিক প্রসেসের জন্য তোমার কষ্ট করে এই সবুজ ক্ষেত্র লাল ক্ষেত্র আঁকা দরকার নেই। তুমি যেটা করবা এই সাইক্লিক প্রসেসের জন্য কৃতকাজ বের করার জন্য এই সাইক্লিক প্রসেসটা কতটুকু, সাইক্লিক প্রসেসটা কতটুকু সেই ততটুকু তুমি বর্ডার কাটবা, ততটুকু তুমি বর্ডার কাটলা। বর্ডার কাটলে মাঝখানে সে কত ক্ষেত্রফল, মাঝখানে সে কতটুকু ক্ষেত্রফল তৈরি করছে এইটুকু পরিমাণই তোমার কৃতকাজের মান। মানে নন সাইক্লিক প্রসেসের জন্য তোমার যেমন এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ পর্যন্ত ক্ষেত্রফল নিতে হয়, সাইক্লিক প্রসেসে তোমার এক্স অক্ষ পর্যন্ত দেওয়া লাগবে না। তুমি শুধু এই সাইক্লিক প্রসেসটা বা এই চাক্রিক প্রসেসটা কতটুকু ক্ষেত্রফল জুড়ে বা কতটুকু ক্ষেত্রফল সে নিজে তৈরি করছে, আবদ্ধ করছে নিজে কতখানি, সেই পরিমাণ ক্ষেত্রফলটাই তোমার কৃতকাজের মান, এই ক্ষেত্রটাই কৃতকাজের মান। ঠিক আছে, এখন এই ক্ষেত্রফলটা ধরো সামহাও আসবে, ফর্মুলা দিয়ে হোক কিছু একটা দিয়ে হোক আসবে। এখন এই ক্ষেত্রফলের মানটা প্লাস নিব না মাইনাস নিব, ক্ষেত্রফলের মান ধরো আসবে, সূত্র দিয়ে আমি সামনে দেখাবো কিভাবে বের করবো এই মানগুলা। বাট এই ক্ষেত্রফলের মানটা বা কৃতকাজের মানটাকে প্লাস নিব না মাইনাস নিব এটার ক্ষেত্রে একটা রুল আছে, এটার ক্ষেত্রে একটা রুল আছে। রুলটা কি দেখো তো, এই সাইক্লিক প্রসেসটার অ্যারোগুলা কেমন, এ এক্স বি এভাবে গেছে, দেন বি ওয়াই এ এভাবে আসছে, তাই তো, বি ওয়াই এ এভাবে আসছে। তা এই সাইক্লিক প্রসেসের কিভাবে ঘুরছে, সাইক্লিক প্রসেসটা ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যদি ঘুরে, তুমি যদি দেখো কোনো চাক্রিক প্রক্রিয়া যেটা ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরে আবার আগের জায়গায় আসছে, তাহলে এই যে ক্ষেত্রফলের মানটা আসছে, যেই মানটাই আসুক ক্ষেত্রফলের, এই ক্ষেত্রফলের মানটাকে প্লাস হিসেবে নিবা, অর্থাৎ কৃতকাজের মান প্লাস হিসেবে নিবা। লিখে রাখছে এখানে কৃতকাজ, এই যে আবদ্ধ ক্ষেত্রফলের মানটাই কৃতকাজ হিসেবে নিব, এই আবদ্ধ ক্ষেত্রফলের মানটা প্লাস নিব না মাইনাস নিব। যদি দেখি সাইক্লিক প্রসেসটা ক্লকওয়াইজ ঘুরে আসছে তাহলে ডেল ডাব্লিউ প্লাস হবে। আবার এমন হইতে পারে না কোনো কোনো জায়গায় ধরো সাপোজ একটা নন সাইক্লিক প্রসেস হচ্ছে, সাইক্লিক প্রসেস হচ্ছে এরকম দিছে স্যাররা এরগুলা এইভাবে, এটাও তো একটা সাইক্লিক প্রসেস। সাইক্লিক এই সাইক্লিক প্রসেসের কৃতকাজ যদি বের করতে বলে কি কতটুকু নিতা, সাইক্লিক প্রসেসটা যতটুকু ক্ষেত্রফল আবদ্ধ করছে মানে এই মাঝখানের এই অংশটা হচ্ছে তোমার কৃতকাজের মান, তাই না, মাঝখানের এই ক্ষেত্রফলের মানটা কৃতকাজের মান। এখন এরোগুলা দেখো, এর এরোগুলা ক্ষেত্রফলের মানটা তাহলে কৃতকাজের মান হিসেবে নিলাম, এটার মানটা কৃতকাজের মান হিসেবে নিলাম, প্লাস নিব না মাইনাস নিব, এটা কিভাবে ঘুরছে ভাইয়া, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে না, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আবার আগের জায়গায় আসছে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার কারণে এই ক্ষেত্রফলের মান যাই হোক 10 20 30 যাই হোক এটা মাইনাস হিসেবে নিব। ঠিক আছে, ক্ষেত্রফলের মান যাই হোক এটা মাইনাস হিসেবে নিব। কেমন বুঝতে পারছো? তাহলে তোমার জাস্ট দেখতে হবে ক্লকওয়াইজ ঘুরছে কিনা। সাইক্লিক প্রসেসের জন্য ক্লকওয়াইজ ঘুরলে কৃতকাজের মান মাঝখানের ক্ষেত্রফলটাই নিয়ে প্লাস না মাইনাস প্লাস নিব ক্লকওয়াইজ ঘুরলে। আর যদি দেখো এই সাইক্লিক প্রসেসটা ক্লকওয়াইজ না ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, হ্যাঁ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে এরকম, তাহলে এই ক্ষেত্রফলের মানটাই কৃতকাজের মান, কিন্তু সামনে একটা মাইনাস দিয়ে দিবা। ঠিক আছে, সামনে একটা মাইনাস দিয়ে দিবা। বুঝতে পারছো? সবাই লেখা হইলে বলিও, সবাই এই পেজটা লেখা হলে বলো, এইটাই বলতে পারো সামারি। এইটা লেখা হইলে বলবা, এই পেজটা, এই পেজটা লেখা হলে বলবা। ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে চলো এবার কিছু প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে আমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, শুরু করি একটা ম্যাথ দিয়ে, তাহলে একদম জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সবাই এই প্রশ্নটা একটু তুলে ফেলবা, সবাই এই প্রশ্নটা একটু তুলে ফেলবা ফার্স্ট।
সাইকেল 4 শেষ হতে কতদিন লাগবে? সাইকেল 4-এ তো এই চ্যাপ্টারটা অপূর্ব দাদার 2টা চ্যাপ্টার মিলায়ে টোটাল আরো 2.5-3 মাস লাগবে, 2.5 মাসের মতন লাগবে। আর সাইকেল 2ও চলতে থাকবে টিল দেন, মানে 2.5 মাস 3 মাস লাগবে সাইকেল 4 শেষ হতে টোটালি। ঠিক আছে, লিখছো? আচ্ছা, লেখা হলে দেখো, লেখা হলে এই প্রশ্নটা দেখো, চিত্র সহ আঁকো, কিন্তু গ্রাফটাও আঁকবা। হ্যাঁ, গ্রাফটা যেটা দেওয়া আছে সেটা সহ তুলবা কিন্তু। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কি বলা আছে, বলছে চিত্রে প্রদত্ত সিস্টেমে এ থেকে সিতে যেতে কৃতকাজ নির্ণয় করতে বলছে। এ পয়েন্ট থেকে সি পয়েন্টে যাব, কৃতকাজ কত? এ থেকে বি হয়ে দেন সি, এ বি সি এই পয়েন্টে আসতে কৃতকাজটা কত সেটা তোমার কাছে জানতে চাচ্ছে। ঠিক আছে, ওকে দেখো, প্রথমত আমাকে তোমাদের থেকে একটা জিনিস জানতে চাই। প্রথমত সেটা হচ্ছে এটা কি সাইক্লিক নাকি নন সাইক্লিক প্রসেস। প্রথমে আগে দেখে নিতে হবে এটা সাইক্লিক প্রসেস না নন সাইক্লিক প্রসেস। দেখাই যাচ্ছে এটা যেই পয়েন্ট থেকে শুরু হয়েছে সেই পয়েন্ট থেকে আইসে আবার মিলছে আর মিলে নাই, তার মানে এটা এ বি সি একটা নন সাইক্লিক প্রসেস। এটা নন সাইক্লিক প্রসেস। নন সাইক্লিক প্রসেস হলে কৃতকাজ বের করার জন্য কিন্তু কিসের বরাবর ক্ষেত্রফল নিতে হবে? এক্স অক্ষ বরাবর ক্ষেত্রফল নিতে হবে। এই যে দেখো কেউ কেউ বলছে সাইক্লিক, না না না, এটা সাইক্লিক না, এটা নন সাইক্লিক। এতে আসছে, যদি এমন হইতো এটাও লাগানো থাকতো তাহলে আমি বলতাম এটা সাইক্লিক। এটা তো লাগানো নাই, এটা তো ডটেড লাইন দিছে জাস্ট বোঝানোর জন্য এই মান আসছে। রেড কালার দিয়ে লাইন দেখো, রেড কালার দিয়ে লাইন কি এ পর্যন্ত লাগাই দিছে? না, লাগানো নাই, অর্থাৎ এতে আর ফেরত যায় নাই, মানে এটা সাইক্লিক প্রসেস হবে না, নন সাইক্লিক প্রসেস। আচ্ছা, এখন এই নন সাইক্লিক প্রসেসের জন্য কৃতকাজ যদি বের করতে চাই আমি কি করব? আমাকে বলছে এ থেকে সিতে যেতে কৃতকাজ কত, তাহলে আমি লিখি ডায়াল ডাব্লিউ ইজ ইকুয়াল টু, প্রসেসটাকে কি প্রসেস বলা যায় ভাইয়া? এ বি সি, তাই না? এ থেকে প্রথমে বিতে গেছে, দেন বি থেকে সিতে গেছে, তাই না? এটাকে দুই ভাগে ভাঙায় করা যায়। নন সাইক্লিক প্রসেস যদি এরকম বলে, এখানে কয়টা নন সাইক্লিক প্রসেস? টোটালে একটা নন সাইক্লিক প্রসেস, বাট এটার মধ্যে কয়টা খণ্ড আছে, কয়টা ভাগ আছে, সেই ভাগগুলো লেখো। এটাকে ভাঙায় এভাবে লেখা যায় না, ডেল ডাব্লিউ এ বি প্লাস ডেল ডাব্লিউ বি সি। মানে তোমার আগে যতগুলা খণ্ড বা যতগুলা স্টেপ আছে, এ থেকে সি তো আর সরাসরি যায় নাই, এ থেকে বিতে গেছে আগে, বি থেকে সিতে গেছে পরে, এরকম যতগুলো স্টেপ আছে সেগুলোর জন্য আগে টুকরা টুকরা করবা, ভাঙাই লিখবা, দেন প্রতিটা টুকরার জন্য আলাদাভাবে কৃতকাজ বের করবা। তো চলো করা শুরু করি। আমরা ডেল ডাব্লিউ এ বি আগে বের করব। আমরা কি বের করব? ডেল ডাব্লিউ এ বি। তো এ থেকে বিতে যাওয়া পর্যন্ত কৃতকাজ কত? তুমি যেটা করবা, এইটুকুর জন্য যখন কৃতকাজ বের করছো, এ থেকে সোজা নিচের দিকে দাগ টান দিবা, বি থেকে সোজা নিচের দিকে দাগ টান দিবা, দিলা। এই যে এই দাগ টান দেওয়ার পরে এই দাগগুলো এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করছে, আমি একটু মার্ক করি ওই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা তোমার নিতে হবে। এই পুরা ক্ষেত্রফলটা তোমার নিতে হবে, হ্যাঁ, কারণ এক্স অক্ষের সাথে এই এ বি লাইনটা টোটাল এই ক্ষেত্রফলটা তৈরি করছে। এই ক্ষেত্রফলটার মান কত? এই ক্ষেত্রফলের মান কত বলো? এটা কি একটা ট্রাপিজিয়াম শেপ? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি জানো নাকি ভুলে গেছো? ছোটবেলায় পড়ছিলা, সূত্রটা কি ছিল? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব, এই সূত্রটা আমরা ইউজ করব কিসের জন্য? এই ক্ষেত্রফলটা বের করার জন্য। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো শুরু করি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কে কে আছে? সমান্তরাল বাহু আছে এটা একটা আর এটা একটা। তো সমান্তরাল বাহুদ্বয়ের মান কত? একটার মান 600, এই যে এটার মান কত? 600, হ্যাঁ, আর এটার মান কত? 300। তাহলে হাফ ইন্টু 600 যোগ 300, 600 যোগ 300, হ্যাঁ, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল নিলাম। এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নিতে হবে। মধ্যবর্তী দূরত্ব কতখানি? এখান থেকে এই দূরত্বটা, তাই না? এটা সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা আমার নিতে হবে। এই দূরত্বটা কতটুকু? 5 বিয়োগ 2 করলে চলে আসবে না? 5 বিয়োগ 2 করলে চলে আসবে, আসতেছে কত? 3। আসতেছে কত? 3, তাই না? তবে এখানে খেয়াল রাখতে হবে ভাইয়া একক নিয়ে। দেখো এইটা নিলে প্যাসকেল বসাই দিছো প্যাসকেলে, এইগুলার একক কি? এই ভি গুলার একক কি বলে দিছে? ভি
গুলার একক হচ্ছে 10⁻³ মিটার কিউব। খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটার কারণেই বেশিরভাগ স্টুডেন্ট কাটা খাবে। 10⁻³ মিটার কিউব, দ্যাট মিনস এই দুই আসলে দুই না, এই দুই আসলে 2 × 10⁻³ মিটার, 10⁻³ মিটার কিউব, ঠিক আছে। এই 5 আসলে 5 না, এই 5 আসলে 5 × 10⁻³ মিটার কিউব। তাহলে তুমি যে এই যে 5-2 করছো, এখান থেকে এতটুকু দূরত্ব তুমি যে বের করছো, এই ডিস্টেন্সটা 5-2 করে, এটা আসলে 3 আসে নাই, এটা 3 × 10⁻³, কারণ তুমি তো বেসিক্যালি 5-2 করলা না, তুমি করছো কি 5 × 10⁻³ থেকে 2 × 10⁻³ বাদ দিছো, তাহলে তুমি পাইছো এই মাঝখানের এই গ্যাপটা, এটা কত 3 × 10⁻³। এই জায়গাগুলো সাবধান, এই এককের জায়গাগুলো বেশিরভাগ স্টুডেন্টসরা স্কিপ করে, খেয়াল করে না, পরীক্ষা দিয়ে আসে, বাসায় এসে দেখে আরে এখানে তো 10⁻³ লেখা ছিল, এখানে তো মিটার কিউব না অন্য কিছু ছিল। এই জায়গাটা সাবধান, এই জায়গাটা খুবই সাবধান, ঠিক আছে। তাহলে এই বিন্দুর মান আসলে 5 না, 5 × 10⁻³ মিটার কিউব। এই বিন্দুর মান আসলে 2 না, 2 × 10⁻³ মিটার কিউব। এই ব্যবধানের মান কত? এতটুকু 5 × 10⁻³, এতটুকু 2 × 10⁻³, তাহলে মাঝখানের জায়গাটার মান কত? এই দুইটা বাদ দিবা, বাদ দিলে 3 × 10⁻³, ঠিক আছে। তাহলে আমি মধ্যবর্তী দূরত্ব নিব, মধ্যবর্তী দূরত্ব কত? সমান্তরাল বাহুদের যোগফল ইনটু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কত? 3 × 10⁻³ এত, ঠিক আছে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমি কিন্তু ∆W⁴AB বের করলাম, হ্যাঁ, ∆W⁴ABটা জাস্ট বের করলাম। এখন তোমরা আরেকটা জিনিস আমাকে একটু বলতে হবে, বিসিটা বের করতে হবে না? বিসিটা বের করবো এখন, আসো বিসিটা বের করি, ∆WBC। তবে ∆WAB যে বের করছো, বের করার পরে একটা কাজ এখনো হয় নাই, একটা কাজ এখনো চিন্তা করি নাই, হ্যাঁ। এই ∆WAB লিখে রাখছি, ক্ষেত্রফলের মান আইসে পড়বে এখান থেকে, এটা কি প্লাস না মাইনাস? এই ক্ষেত্রফলের মানটাকে প্লাস হিসেবে নিব না মাইনাস হিসেবে নিব? দেখো তো এবি এই প্রক্রিয়াটা সংকোচন না প্রসারণ? এবি প্রক্রিয়াটা সংকোচন না প্রসারণ? প্রসারণ না, প্রসারণ না, ডান দিকে যাচ্ছে, অ্যারোটাই দেখো ডান দিকে যদি যায় তাহলে এই ক্ষেত্রফলের মানটা প্লাস, তাই আমি সামনে প্লাস রাখছি। এখন ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অনেকেই চিন্তা করে না, ক্ষেত্রফল বের করে দিয়ে গেছে, ম্যাথ করে আসছে, বাসায় এসে খেলো আরে আমি তো সংকোচন না প্রসারণ এটা ভাবি নাই। তো এটার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু ম্যাথ কাটা যাবে। সো তোমরা সবসময় যখনই গ্রাফ থেকে ক্ষেত্রফল হয়ে কৃতকাজ বের করতেছো, প্রথম প্রশ্ন ক্ষেত্রফল বের করার সাথে সাথে প্রথম প্রশ্ন প্লাস না মাইনাস, এটা প্রথম প্রশ্ন, নিজেকে জিজ্ঞেস করতে হবে আর কি, হ্যাঁ। তো এটা প্লাস না মাইনাসের প্লাস, ঠিক আছে, ঠিক আছে, প্লাসই আছে। আচ্ছা, এবার আসো বিএ প্রক্রিয়া। এখন আমরা এই বিসি প্রক্রিয়া, সরি বিসি প্রক্রিয়ার জন্য কৃতকাজ বের করব। বিসি এখান থেকে এই পর্যন্ত দিয়ে গেছে, এই প্রক্রিয়ার জন্য কৃতকাজ বের করব। এখন এইটা নিয়ে যখন কাজ করতেছি তখন আমার প্রথম বিন্দু কোথায়? বি বিন্দু, এটা থেকে নিচের দিকে দাগ টান দিব। শেষের বিন্দু কোথায়? সি বিন্দু, এটা থেকে নিচের দিকে দাগ টান দিব। টান দিলে মাঝখানে যে ক্ষেত্রফলটা সে তৈরি করছে, মাঝখানে সে যেই ক্ষেত্রফলটা তৈরি করছে, এই ক্ষেত্রফলটা কি আমরা কি হিসেবে নিব? এই ক্ষেত্রফলটাকে আমরা কি হিসেবে নিব? কৃতকাজ হিসেবে নিব এই ক্ষেত্রফলটা, তাই না? বিসি অংশের জন্য কৃতকাজ বের করতেছি এখন আমরা, কেমন? আচ্ছা, তাহলে এই যে এই রেড কালার দিয়ে যে এরিয়াটা আমি টানলাম, এটা কি শেপ? একটা, এটা একটা আয়তক্ষেত্র শেপ, তাই না? আয়তক্ষেত্র শেপ, এই আয়তক্ষেত্রের জন্য কৃতকাজটা আমরা বের করতেছি, ঠিক আছে। আয়তক্ষেত্রের জন্য কৃতকাজটা নিচে লিখতেছি, কেমন? তো এটা কি দৈর্ঘ্য গুণন প্রস্থ দিয়ে হয়ে যাবে না? হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য কতটুকু? দৈর্ঘ্য বা এই যে হাইটটা, প্রস্থ বলো দৈর্ঘ্য বলো যাই বলো, এটা কতটুকু? 300, এটার ভ্যালু কত? 300 ইনটু প্রস্থটা কতটুকু? এটা যদি দৈর্ঘ্য হয়, এটা প্রস্থ, প্রস্থটা কতটুকু? প্রস্থটা বা এটাকে প্রস্থ বললে এটা দৈর্ঘ্য, যেটাই বলো, এইটুকুটা কতটুকু? এটা তো সেই 3 × 10⁻³ রাইট? এই ডিসটেন্সটা কতটুকু? 3 × 10⁻³ ঠিক আছে। তাহলে আমরা ইনটু 3 × 10⁻³ তা দৈর্ঘ্য গুণন প্রস্থ করে ফেললাম, কেমন? দৈর্ঘ্য গুণন প্রস্থ করে ফেললাম। তাহলে আমরা বিসি প্রসেসের জন্য কৃতকাজ, এই যে বিসি প্রসেসের জন্য কৃতকাজ এখানে লিখলাম। এখন প্রশ্ন হলো এটাকে প্লাস দিব না মাইনাস দিব? এটার সামনে, এর সামনে কি প্লাস হবে না মাইনাস হবে? বলো দেখি তোমরা, তোমরা বলো কি হবে? এটার সামনে প্লাস না মাইনাস? এটা কি বি থেকে সি, বিসি বাম দিকে আসছে, বাম দিকে যদি আসে তাহলে মাইনাস, এই জায়গাটা সাবধান, হ্যাঁ। আমার কিন্তু এই যে বাম দিকে আসার কারণে, হ্যাঁ সূত্রে ছিল প্লাস কিন্তু ওর সামনে মাইনাস, তো প্লাসে মাইনাসে আসলে কি হবে? মাইনাসই হবে, তাই না? প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে। সূত্রে ছিল প্লাস, ও নিজে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে ফাইনালি মাইনাসটা স্ট্যান্ড করলো।
এখন তুমি এই জায়গায় হিসাব করে দিলে ক্যালকুলেটরে যা আসবে সেটাই তোমার অ্যান্সার। হ্যাঁ, ক্যালকুলেটর হিসাব করে দিলে যা আসবে সেটাই তোমার অ্যান্সার। তো চলো হিসাব করি আমরা। 0.5 ইন্টু 900 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 বিয়োগ 300 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে আসছে কত? 0.45, রাইট? আসছে কত? 0.45, ঠিক আছে? তাহলে কত আসছে তোমাদের অ্যান্সার দেখো তো, অ্যান্সার দেখো 0.45 আসছে কিনা। 0.45 জুল, আমার 0.45 আসছে। ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু এত আসছে। তাহলে ডেল ডাব্লিউ আমরা বের করছি কোন প্রসেসের জন্য? এবিসি, সম্পূর্ণ প্রক্রিয়ার জন্য বের করছি, সম্পূর্ণ প্রক্রিয়ার জন্য বের করেছি, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু দুইটা জিনিসই শিখাইলাম, ডেল ডাব্লিউ এবি, ডেল ডাব্লিউ বিসি, ঠিক আছে? দেন ফাইনালি আসছে ডেল ডাব্লিউ এবিসি। বুঝতে পারছো? ক্লিয়ার? একদম অল টাইম ডানে প্লাস বামে মাইনাস, ইয়েস অল টাইম। কারণ তুমি খেয়াল করবা প্রসারণ হচ্ছে কিনা, ডানে গেলে তো ডেফিনেটলি প্রসারণ প্লাস হবে, আর বামে যদি আসে তাহলে ডেফিনেটলি সংকোচন, ঠিক আছে? একদম বলছো ভাইয়া উত্তরে কি চিত্র আঁকবো কিনা, আমার পরামর্শ হচ্ছে যদি সিকিউতে আসে তাহলে আঁকিও, আর যদি এমসিকিউ হয় তাহলে ওই রাফ খাতার মধ্যেই রাফ করে, মানে প্রশ্নের মধ্যেই রাফ করে করে দিও, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছো? ডেল ডাব্লিউ এ বি সি আমরা বের করছি, কেমন? ডেল ডাব্লিউ এ বি সি, ঠিক আছে? সম্পূর্ণ প্রক্রিয়ার জন্য কৃতকাজটা বের করা হয়েছে। আচ্ছা চল আরো কিছু প্রবলেম করি, তাহলে একদম আরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টগুলো। হ্যাঁ, ওকে, সবাই এটা তুলে ফেলো, এটা তুলে ফেলো ফার্স্ট। এটা সহজ, আগেরটার চেয়েও সহজ এটা। হ্যাঁ, একক জুল কেন? এটা কাজের রাশিমালা আমরা বের করছি, কাজের রাশিমালা যদি বের করি তাহলে কাজ যদি এসআই এককে হয় তাহলে কি আসবে? জুল। আমি কিন্তু দেখো প্রেসার, ভলিউম সবগুলো এসআই এককে বসেছি, প্রেসার প্যাসকেল এককে বসছে, ভলিউম দেওয়া ছিল মিটার কিউব একক, মিটার কিউব এককে বসছে, তাই না? তো এর জন্য আমরা যেই মানটাই পাবো সেটা হচ্ছে কি, যদি তুমি চাপকে প্যাসকেলে বসাও, আয়তনকে মিটার কিউবে বসাও, গুণ করলে যেটা পাবা কাজের মান পাবা সেটা জুলে পাবা। একজন বলছো ক্ষেত্রফল তো নেগেটিভ হয় না, ক্ষেত্রফলকে তো আমরা নেগেটিভ বলি নাই, ক্ষেত্রফল তো ভ্যালু হিসেবে লিখছি, আমরা কাজকে নেগেটিভ বলছি। আমরা বলছি যে কাজের মান ক্ষেত্রফলের মানের সমান, কাজ মাইনাস হবে যদি সংকোচন হয়, কাজ প্লাস হবে যদি প্রসারণ হয়, ঠিক আছে? ওকে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত লেখা হলে বলিও, এই প্রশ্নটা লেখা হলে বলি, এটা একদম ফাস্ট, এটা তোমাদের চোখের পলকে করে ফেলার কথা। হ্যাঁ, তাহলে আমরা চলো এটা করি, এটা করলে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বলছে পাশের পিভি লেখচিত্রে এ থেকে বি অবস্থানে সংকোচন দেখানো হয়েছে। এ থেকে বি অবস্থানে সংকোচন মানে এ থেকে বিতে যাইতে বলছে আর কি। এ থেকে বি বলতে এ থেকে বি, অ্যারোটা দেওয়া নাই কিন্তু তুমি নিজে দিয়ে নিবা, প্রশ্নে মাঝে মাঝে এরকম ডাটা দিয়ে অ্যারো না দেওয়ার কাজটাও করে দিবে, তবে তুমি নিজে অ্যারোটা দিয়ে নিবা। এ থেকে বি অবস্থানের দিকে গেছে, ফাইন। বলছে এই প্রক্রিয়ায় সম্পন্ন কাজের মান নির্ণয় করো। এই যে এ থেকে বিতে সে যখন গেছে, যাওয়ার পথে কৃত কাজের মান বের করো। বলতো এটা কি প্রক্রিয়া? একটা, এটা একটাই প্রসেস, নন সাইক্লিক প্রসেস, এ থেকে জাস্ট বিতে গেছে, ঠিক আছে? তো এটা আগের ম্যাথটার তো সহজ, আগের ম্যাথটা বরং আমি বলবো যে ডাবল ধাপ ছিল। হ্যাঁ, ডেল ডাব্লিউ এ বি বের করবো। তো ডেল ডাব্লিউ এ বি যদি বের করি আমার কি করতে হবে? এ থেকে খাড়া নিচের দিকে দাগ টান দিতে হবে, বি থেকে খাড়া নিচের দিকে দাগ টান দিতে হবে। দাগ টান দিলে এই যে মাঝখানে যে ক্ষেত্রফলটা সে তৈরি করবে, এই ক্ষেত্রফলটাই হচ্ছে আমার কৃতকাজের মান। এই ক্ষেত্রফলটাই হচ্ছে আমার কি? কৃত কাজের মান। এই ক্ষেত্রফলটা কি শেপ? একটা ট্রাপিজিয়াম শেপ, রাইট? এটা ট্রাপিজিয়াম শেপ যদি হয় তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কে কে এখানে? সমান্তরাল বাহু হচ্ছে একটা কত? 300। তবে ভাইয়া এককের দিকে অবশ্যই অবশ্যই তাকাইতে হবে, 300টা কিসে আছে? কিলো প্যাসকেলে আছে। কিলো প্যাসকেল কি এসআই একক? কিলো প্যাসকেল কি এসআই একক? এসআই একক না, তোমার এসআই এককে নিয়ে নিতে হবে। 300 কিলো প্যাসকেল, কিলো প্যাসকেল মানে কি? 1 কিলো প্যাসকেল মানে কি?
1 কিলো প্যাসকেল মানে 10 টু দি পাওয়ার 3 প্যাসকেল না, 10 টু দি পাওয়ার 3 প্যাসকেল বা 1000 যেটাকে বলি আমরা। 300 কিলো প্যাসকেল মানে এই জায়গাটায় তুমি যখন লিখবা এটা আসলে 300 কিলো প্যাসকেল মানে 300 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্যাসকেল। এটা 120 যে বলতেছি, এটা 120 না, এটা কি 120 ইন্টু, এটা 120 কিলো প্যাসকেলে, তোমার লাগবে প্যাসকেলে, তাহলে 120 কিলো প্যাসকেল কত প্যাসকেলের সমান, ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্যাসকেলের সমান। এই যে ভ্যালুগুলো আছে এগুলো সব কিলো প্যাসকেলে, এখানে এই যে জিনিসটা দেওয়া এই ভ্যালুগুলো সেই এককে থাকে। হ্যাঁ, এটা কিলো প্যাসকেলে, এটা কিলো প্যাসকেলে, বুঝতে পারছো? তো এই জায়গায় সাবধান। তাহলে আমরা কি কোথায় ছিলাম, আমরা হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগ করব, তাই না? সমান্তরাল বাহু কে কে আছে এখানে? সমান্তরাল বাহু আছে, এইটা একটা সমান্তরাল বাহু, এইটা একটা সমান্তরাল বাহু। এই সমান্তরাল বাহুর হাইট কত? 300 কিলো প্যাসকেল, অর্থাৎ 300 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে 300 সমান্তরাল বাহুদের যোগফল নিব, তাই না? যোগ 120। ভাইয়া একটা কাজ করলাম, সেটা হচ্ছে একবারে 10 টু দি পাওয়ার 3 দুইবার না লিখে দুইটাকে যোগ করে ইন্টু 10 টু দি পাওয়ার 3 দিয়ে দিলাম। ঘটনা একই না ঘুরাই ফিরে? ঘটনা তো জিনিসপত্র একই, তাই না? ঘুরাই ফিরে। তো 300 যোগ 120 এই দুইটা যোগ করছি, যোগ করে একবারে আমি 10 টু দি পাওয়ার 3 দিয়ে দিছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার মানে দুইবার আর 10 টু দি পাওয়ার 3 দুইজনে আলাদা করে গুণ দিতে হলো। তাহলে আমরা কি করলাম? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল করলাম। এরপরে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নিতে হবে না? সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নিতে হবে। মধ্যবর্তী দূরত্ব কতখানি? এতটুকু, তাই না? সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব কি? এখান থেকে এতটুকু। তো এই ডিসটেন্সটা কত? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 0.30। কি এককে আছে? মিটার কিউব। হ্যাঁ, এটা নিয়ে কোনো প্যাচ নাই। এখান থেকে এতটুকু কত? 0.10। তাহলে মাঝখানের জায়গাটা কত? মাঝখানের জায়গাটা হচ্ছে 0.030 বিয়োগ 0.010। এই তো পুরাটা হচ্ছে 0.030, এতটুকুটা হচ্ছে 0.010। তাহলে মাঝখানের জায়গাটা কতটুকু? 0.030 বিয়োগ 0.010 আসবে 0.020, এত মিটার কিউব। তাহলে মাঝখানে মানে সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব তুমি পেয়ে গেছো। তাহলে এটাকে তুমি গুণ আকারে লিখে দাও 0.020, শেষ। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? এখন তুমি এখানে ক্যালকুলেটরে ভ্যালু বের করবা। ভ্যালুটা বের করো, কত আসে দেখো। 0.5 ইন্টু 300 যোগ 120 মানে 420 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 0.020 আসতেছে 4200, 4200। 4200 এই যে আসছে জুল এককে আসছে, সব এসআই এককে নিয়ে যেহেতু বসাইছো প্যাসকেল এবং মিটার কিউব, তাই এটা 4200। এতটুকু করলে কি রাইট পাবো না কাটা খাবো? এতটুকু করলে কি রাইট পাবো না কাটা? এতটুকু করলে কাটা খাবো। কারণ কি ভুল করছি কোথায়? আমরা ওই যে লাস্ট স্টেপ ক্ষেত্রফল বের করার পরই যে জিজ্ঞেস করতে হবে নিজেকে এটা প্লাস না মাইনাস, ওইটা করি নাই, ওইটা করে নিতে হবে অবশ্যই। আমরা কি করব? আমরা দেখব এই যে ক্ষেত্রফলের মানটা বা কৃতকাজের মানটা আসছে, এই কৃতকাজের মানটা প্লাস না মাইনাস। প্লাস মাইনাস কিভাবে দেখবো এ থেকে বি প্রক্রিয়া, এ বি প্রক্রিয়াটার জন্য আমার কোন দিকে যাইতে হয়েছে? এ থেকে বিতে যাওয়ার সময় কোন দিকে যেতে হয়েছে? বামে না ডানে? এ থেকে বি বামে আসতেছে মানে সংকোচন। আগে আয়তন ছিলাম এত, পরে আয়তন কমে হয়েছে এত, তাই না? সংকোচন, সংকোচন বলে সামনে মাইনাস দিতে হবে অবশ্যই। হ্যাঁ, সাইড নোট দিয়ে রাখবা, সংকোচন তাই নেগেটিভ। ঠিক আছে? সংকোচন তাই নেগেটিভ। ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা গেছে? সবাই এই ধাপটা ভুলবা না। এই ধাপটাই বেশিরভাগ স্টুডেন্ট যারা বিশেষ করে প্রথমবার তাপগতিবিদ্যা করে তারা বেশিরভাগ স্টুডেন্ট করে দিয়ে আসে, খেয়াল থাকে না। দুইটা জায়গায় ভুল করে আর কি, যে এককটা চেঞ্জ করে না, এটা একটা জায়গায় ভুল করে। 2 নাম্বার জায়গায় হচ্ছে মাইনাসটা দেয় না, এই দুইটা জায়গায় হচ্ছে সাবধান। বাকি জিনিস তো যোগ বিয়োগ, এগুলো তো ছোটবেলার পড়া, তোমার ক্লাস 6-7 এর ছোট ভাই বোনরা দিলেও তো পারবে না? 6-7 এর ছোট ভাই বোনরা দিলেও তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করে করতে পারবে। তো তোমার এই তুমি যে এইচএসসি পড়ুয়া স্টুডেন্ট, এটার পার্থক্যটা বুঝবে কোথায়? এই যে এককে এবং এই মাইনাস দিছো কিনা সেটাতে। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছো? এখন বলছো মিটার কিউবে 10 টু দি পাওয়ার 3 হলো না কেন? এটা তো দেওয়াই আছে ভাইয়া মিটার কিউব। আমার তো দরকার কোন একক? এসআই এককে। এসআই একক তো আয়তনের মিটার কিউবই। এখানে তো মিটার কিউবে দেওয়া ছিল না, এখানে তো প্যাসকেলে দেওয়া ছিল না। যদি এখানে প্যাসকেলে থাকতো তাহলে আমি 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ দিতাম না তো। তাহলে আমার প্যাসকেলেই আছে, প্যাসকেলেই করছি। আমার কিলো প্যাসকেলে দেওয়া, তাই প্যাসকেলে নিতে হয়েছে, কারণ এসআই একক কিলো প্যাসকেল না। চাপের এসআই একক কিলো প্যাসকেল না, চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল, সে কারণে প্যাসকেলে নিয়ে নিছি। যদি এখানে আমার কিলোমিটার কিউব দেওয়া থাকতো
যেমন আগের ম্যাথে ইন্টু 10⁻³ মিটার কিউব, কিলোমিটার কিউব এরকম দেওয়া থাকতো, তাহলে আমার এগুলাকে কিলোমিটার কিউব হিসেবে চিন্তা করে তারপরে আমার নিতে হতো। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত পারবো। হ্যাঁ, এবার চলো সামনের দিকে আরো কয়েকটা জিনিস দেখি। হ্যাঁ, ওকে, তাহলে আমার কি কি রকম সাইক্লিক প্রসেস হইতে পারে একটু দেখে নাও আর কি, জাস্ট আইডিয়া, এরকম টাইপের সাইক্লিক প্রসেস আসতে পারে। সাইক্লিক প্রসেস নিয়ে পড়া শুরু করবো এখন। তো সাইক্লিক প্রসেস কি এরকম হতে পারে, এখান থেকে ঘুরে আবার এই জায়গায় আসলে, তাহলে কতটুকু ক্ষেত্রফল নিবা কৃতকাজ হিসেবে? যদি এই প্রসেসের কৃতকাজ বের করতে বলে তাহলে কতটুকু নিবা? মাঝখানের এই ক্ষেত্রফলটা নিবা, তাই তো? তাহলে সাইক্লিক প্রসেস যদি এটা দিয়ে বলে এটার কৃতকাজ বের করো, তা তুমি কি করবা? তুমি দৈর্ঘ্য নিবা এতটুকু, প্রস্থ নিবা এতটুকু। ঠিক আছে, তোমার কিন্তু এখন এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল না। সাইক্লিক প্রসেস বললে শুধুমাত্র ওই সাইকেল দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, সাইক্লিক প্রসেস বললে শুধু সাইকেল দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই ডিসটেন্সটা কত, এই ডিসটেন্সটা কত, এতটুকুটা কত, এই যে দৈর্ঘ্যটা কত, দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে P2, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে P1। তা তোমার লাগবে এই হাইটটা, দ্যাট মিনস P2 বিয়োগ P1, দেখি P2 বিয়োগ P1, তাই না? নিচে থেকে এ পর্যন্ত হচ্ছে P2, নিচে থেকে এ পর্যন্ত হচ্ছে P1, তাহলে তোমার লাগবে P2 বিয়োগ P1। আবার তোমার এইটা লাগবে না, এইটা লাগবে। এই ডিসটেন্সটা কতটুকু? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে V2, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে V1, তাহলে তোমার লাগবে মাঝখানের এতটুকু, দ্যাট মিনস V2 বিয়োগ V1। তাহলে তোমার কৃতকাজের মানটা কি? P2 বিয়োগ P1 ইন্টু V2 বিয়োগ V1। তুমি পরীক্ষা হলে যদি এভাবে থাকে তুমি এভাবেই লিখে দিবে, কারণ এমসিকিউতে মাঝে মাঝে এটাই আসে, এটাই দিয়ে দিবে, দিয়ে বলবে কৃতকাজের মান কত। তো তুমি তখন অপশনে খুঁজবা এটা এটাকে। ঠিক আছে, এটা প্লাস না মাইনাস ভাইয়া? অ্যারোগুলা দেখো, অ্যারোগুলা দেখো কিভাবে গেছে, ক্লক ওয়াইজ অর্ডারে গেছে না, ক্লক ওয়াইজ অর্ডার, তাহলে এটা প্লাস, কৃতকাজের মান কি? প্লাস। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার এটা করি, চলো এবার এটা করি। এখানে দেখো যে কোনো এক জায়গা থেকে ধরো প্রসেস শুরু হয়েছে, এখান থেকে যে, এখান থেকে যে আবার এখানে আসছে, যে জায়গা থেকে ধরো বিন্দু, এটা ধরো আদি বিন্দু, এটা আদি বিন্দু ধরো, এটা আদি বিন্দু ধরো, কোনো সমস্যা নেই, সাইক্লিক প্রসেস যে কোনো একটা আদি বিন্দু ধরলেই হবে। আচ্ছা, এখন এইটা পুরাটা ঘুরে যখন আবার এই জায়গায় আসছে, যেহেতু সাইক্লিক প্রসেস ফর্ম করছে, তাহলে আমরা জানি সাইক্লিক প্রসেসের জন্য কৃতকাজের সূত্র হলো ওই সাইকেল দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, ওই সাইকেল দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, দ্যাট মিনস তোমার এই ত্রিভুজ অংশটা নিতে হবে ক্ষেত্রফল হিসেবে। ঠিক আছে, এই ক্ষেত্রফলটা তোমার নিতে হবে, বুঝতে পারছো? এই ক্ষেত্রফলটা তোমার নিতে হবে। এই ক্ষেত্রফলটা কি ইজিলি দেখা যাচ্ছে, এটা এই ডিসটেন্সটা হলো আবারও আগের মতন P2 বিয়োগ P1, এই ডিসটেন্সটা কত? V2 বিয়োগ V1। ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে, ত্রিভুজের ক্ষেত্রফল তোমার ছোট ভাই বোনে জিজ্ঞেস করতে পারবে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি, ভূমি কত? V2 বিয়োগ V1। উচ্চতা, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে P2 বিয়োগ P1। বাস হয়ে গেছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন এটা প্লাস না মাইনাস বলো, এটা প্লাস না মাইনাস? অ্যারোগুলা খেয়াল করো, অ্যারোগুলা কেমনে গেছে? ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ যদি যায় তাহলে বুঝে নিতে হবে এটা প্লাস, মানে সামনে প্লাসই থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝতে পারছো? সবাই লিখা হলে বলিও, সবাই লিখে হলে বলি, আমি তোমাদের সূত্র শেখাচ্ছি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ডিরেক্ট মুখস্থ রাখতে হবে না, তুমি জাস্ট ক্ষেত্রফলের সূত্র যে কৃতকাজ আছে সেটা জানা থাকলেই হবে। কি কি টাইপের সাইক্লিক প্রসেস আসতে পারে সেটা শেখাচ্ছি। ত্রিভুজ আসতে পারে, রেক্ট্যাঙ্গেল আসতে পারে। আরেকটা জিনিস দেখাবো এখন, আরেকটা জিনিস দেখাবো এখন। এটা লেখা হয়েছে? লেখা হলে ডান বলিও, লেখা হলে ডান বলবা। ক্লিয়ার? লেখা হয়েছে? ওকে। আমার ছোট বোন পারবে না ভাইয়া, পড়তেই বসে না। ও যদি পড়তে বসে দেখবা ও পারছে, একদিন পড়তে বসলেই হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো, এই রকম হইতে পারে, আবার এই রকম হতে পারে, এই রকম, এটা এরকম হতে পারে। সবাই আগে তোলো, তারপরে আমি করে দিচ্ছি। এটা এগুলোর জন্য কৃতকাজ বের করেছি। এটা কিন্তু বৃত্তের মতন মনে হচ্ছে, বাট এটা বৃত্ত না কিন্তু। এটা বৃত্তের মতন মনে হচ্ছে, এটা কিন্তু বৃত্ত না। এটা কি? এটা উপবৃত্ত। এটা কিসে ভাইয়া? উপবৃত্ত। কেমনে বুঝলেন ভাইয়া? বৃত্ত হইলে ব্যাসার্ধ সমান হইতো, এই পাশের ব্যাসার্ধ এই পাশের ব্যাসার্ধ সমান হইতো। এখানে কি সমান? এখানে বলে দিছে একটা R1 আর এটা বলে দিছে এটা R2। হ্যাঁ, ব্যাসার্ধ সমান না, তাহলে এটা উপবৃত্ত শেপ, এটা উপবৃত্ত শেপ। ঠিক আছে, তোলো আগে, তারপরে আমি এগুলোর জন্য কৃতকাজ করে দিচ্ছি। তোলো তোলো, তুলে ফেলো।
কিবরিয়া অলরেডি করে ফেলছে, থ্যাংক ইউ কিবরিয়া, তুমি অনেক অ্যাডভান্সড। এই ক্লাসগুলো মজার, মানে এই ম্যাথগুলো আছে না মজার, কারণ কি তোমার গেমসের মতন, খালি ক্ষেত্রফল বের করো মান চলে আসে, ক্ষেত্রফল বের করো মান চলে আসে, ঠিক আছে? তো চলো, তোলা হয়েছে। আচ্ছা দেখো, আমরা তো সবাই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি তাই না? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কে না জানে, সবাই জানে। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। আর এই যে উপবৃত্তগুলো আছে এগুলোর ক্ষেত্রফলের সূত্র কি? এগুলোর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটাই। খালি এখন আগে যেটা হইতো, আগে দুই পাশের আর সমান না, মানে পাই আর স্কোয়ার মানে কি পাই ইন্টু আর না, আর ইন্টু আর, দুই পাশের আরই সমান, এই আরটাও যত এই আরটাও তত, তাই না বৃত্তের ক্ষেত্রে? বাট এখানে তো তা হচ্ছে না, এখানে এই আরটা এক রকমের মান, এই আরটা আরেক রকমের মান, তাই না? তো আলটিমেটলি এটাই, খালি এখন মানগুলো যেহেতু ভিন্ন তাই আর স্কোয়ার হয় নাই আর কি। এখন এর সূত্রটা হচ্ছে এরকম, পাই ইন্টু আর ইন্টু আর, যেটাকে আমরা পাই এবিও বলি মাঝে মাঝে, যেটাকে আমরা পাই এবিও বলি, ঠিক আছে? বুঝতে পারছো? বোঝা গেছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, পাই আর দিব। ওকে ফাইন, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সূত্রটা লিখলাম, এখানে ক্ষেত্রফল বের করবো। তো চলো ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করব। সূত্র তো দিয়ে নিয়ে গেছি, পাই ইন্টু আর ইন্টু আর, ঠিক আছে? এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এখন আর কতটুকু? আর ভাই এতটুকু, আর এতটুকু, হ্যাঁ এই এতটুকু, এটার অর্ধেক, এটা কিন্তু পুরাটা লাগবে না, এটার অর্ধেকটা, এটার অর্ধেকটা লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে আর ওয়ান। তো পুরাটা কতটুকু ছিল ভাইয়া? পুরাটা ছিল কতটুকু? অন্য কালার দিয়ে দিই। পুরাটা ছিল কতটুকু? পুরাটা ছিল হচ্ছে P2 বিয়োগ P1, এই যে এতটুকু ডিস্টেন্স যেটা আছে সেটা হচ্ছে P2 বিয়োগ P1। তোমার লাগবে এতটুকু, যেটা কি নাকি P2 বিয়োগ P1 এর বরাবর অর্ধেক না, এটার অর্ধেক না, বরাবর হাফ। তাহলে এই ডিসটেন্সটা মানে আর ওয়ান আসলে কত? আর ওয়ান আসলে পাই তো পাইয়ের মতন আছে, আর ওয়ান আসলে কত? আর ওয়ান আসলে P2 বিয়োগ P1/2, তাই না? পুরাটা হচ্ছে P2 বিয়োগ P1, তোমার লাগবে অর্ধেকটা, অর্ধেকটা কত? P2 বিয়োগ P1 রে 2 দিয়ে ভাগ দিবা, তাহলে আর ওয়ান পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে এই ডিসটেন্সটা কত? P2 বিয়োগ P1 ডিভাইডেড বাই 2। এরপরে আসো এই ডিসটেন্সটা আর2 লাগবে, আর2 এই ডিসটেন্সটা কত? এখান থেকে এতটুকু হচ্ছে ভাইয়া V2 বিয়োগ V1, V2 বিয়োগ V1। তাহলে এতটুকুটা কত? এতটুকুটা হচ্ছে আমরা এখান থেকে এই পর্যন্ত নিব, এখান থেকে এই পর্যন্ত নিব আর2 হিসেবে, যেটা অর্ধেক, তাই না? নিব কি আর2 বিয়োগ আর1/2, আর2 বিয়োগ আর1 ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমরা সরি আর2 কেন লিখছি, V2 লিখব। আর2 লিখছি কেন? V2 বিয়োগ V1/2, আমি আর2 এর ভ্যালু বসাইছি। আর2 এর ভ্যালু কত? আর2 এতটুকু, মানে এতটুকু, V2 বিয়োগ V1 এতটুকু, এটার অর্ধেক, তাই V2 বিয়োগ V1 ডিভাইড বাই 2। এখন আসো, এটা প্লাস না মাইনাস? এটা প্লাস না মাইনাস? এটা কি প্লাস নিব না মাইনাস নিব বলো? কি নিব? এটা প্লাস, কারণ কি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ঘুরতেছে, ক্লকওয়াইজ ঘুরলে আমরা এটাকে প্লাস হিসেবে নিব, রাইট? রাইট। আচ্ছা এবার আসো এখানে, এখানে কিন্তু বাকি কিছুতে চেঞ্জ নাই, খালি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজটা চেঞ্জ, তাই না? এখানে তাহলে ডেল ডাব্লিউটা একই জিনিস, পাই ইন্টু P2 বিয়োগ P1 ডিভাইডেড বাই 2 মানে আর1 ইন্টু V2 বিয়োগ V1 ডিভাইডেড বাই 2। এখানে প্লাস না মাইনাস? দেখো কিভাবে ঘুরছে, সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে আমরা বলছি সামনে একটা মাইনাস দিয়ে দিতে, নিজ দায়িত্বে একটা মাইনাস দিয়ে দিবা, নিজ দায়িত্বে একটা মাইনাস দিয়ে দিবা, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে লিখা হলে বলিও, লেখা হলে বলবা, হ্যাঁ? তাহলে একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে?
বুঝতে পারছো? বোঝা গেছে? ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। এবার তাইলে আরেকটা ম্যাথে যাই। এটা করে ফেলি আমরা, এটা হোমওয়ার্ক না, এটা এখনই করে ফেলি, এটা এখনই করে ফেলি, এখনই করো। তুলো এই প্রশ্নটা, একটু তোলো, তোলা হলে আমাকে বলিও। এই প্রশ্নটা তোলো, তোলা হলে আমাকে বলবা। তুলে নিজেরা ট্রাই করবা, এখনই ট্রাই করবা, নিজেরা এখনই ট্রাই করতে থাকবা এটা, ঠিক আছে? নিজেরা ট্রাই করবা এখন। ওকে, তুলছো? ঠিক আছে, তুললে চলো আমরা দেখি এখানে কয়েকটা জিনিস। হ্যাঁ, এইটাতে বলছে, এটাতে কি বলছে? বলছে যে চাপ বনাম আয়তন গ্রাফ দেওয়া আছে, দিয়ে এই গ্রাফটা শুরু হয়েছে এ বিন্দু থেকে, এ বিন্দু থেকে যে 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 এখানে একটা বিন্দুতে আসছে। আসার পরে বলছে কৃত কাজটা বের করো। তো প্রথমত এই টাইপের প্রশ্নগুলো পাইলে যদি পয়েন্টের নামগুলো না দেওয়া থাকে, তুমি নিজে দিয়ে নিবা, তুমি নিজে দিয়ে নিবা। এটা এ বিন্দু যদি হয় তাহলে এটাকে নাম দিয়ে নাও বি বিন্দু, এটাকে নাম দিয়ে নাও সি বিন্দু, এটাকে নাম দিয়ে নাও ডি বিন্দু, মানে কর্নার পয়েন্টগুলোর নাম নিজে দিয়ে নিবা। তো তোমার বেসিক্যালি বের করতে হবে ডেল ডাব্লিউ এ বি সি ডি। এটা কি সাইক্লিক? নো, এটা সাইক্লিক না, এটা সাইক্লিক প্রসেস হতে পারে নাই, তাই না? তাহলে ডেল ডাব্লিউ এ বি সি ডি, এইটা হচ্ছে তোমার কৃতকাজ বের করতে হবে। এখানে কয়টা জিনিস আছে? এখানে ভাইয়া ডেল ডাব্লিউ এ বি মানে ভাগ করো, এই ডেল ডাব্লিউ এ বি সি ডিটার মধ্যে কয়টা স্টেপ আসলে আছে? এ বি আছে, বিসি আছে, সিডি আছে। তাহলে ডেল ডাব্লিউ এ বি, ডেল ডাব্লিউ বিসি যোগ ডেল ডাব্লিউ সিডি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একে একে প্রতিটার জন্য কৃতকাজ বের করব। তো ডেল ডাব্লিউ এ বি, এই প্রসেসের জন্য যদি কৃতকাজ দেখি, এই প্রসেসের জন্য কৃতকাজ কতটুকু নিব ভাইয়া? এতটুকু নিব, রাইট? এতটুকু নিব, এই ক্ষেত্রফলটা নিতে হবে টোটাল। তো এই ক্ষেত্রফলটা কত? এই ক্ষেত্রফলটা হচ্ছে আমার একটা রেক্ট্যাঙ্গেল, যেটার দৈর্ঘ্য হচ্ছে 15 আর প্রস্থ হচ্ছে 16 বিয়োগ 8, 16 বিয়োগ 8, দ্যাট মিনস 8ই থাকবে। তাহলে আমার 15 ইন্টু 8, 15 ইন্টু 8, প্লাস না মাইনাস? এটা প্লাস, কারণ ডান দিকে গেছে, এটা ডান দিকে গিয়েছে, ঠিক আছে? এককগুলা নিয়ে কোনো কথাবার্তা আছে কিনা? না, একক দোনোটাই এসআই একক আছে, প্যাসকেল মিটার কিউব, তো কোনো ঝামেলা নাই, ঠিক আছে? আচ্ছা, এবার আসো ডেল ডাব্লিউ বিসি। ডেল ডাব্লিউ বিসি এই অংশটা দেখি, ঠিক আছে? তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যখন যাচ্ছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার সময় শেষ বিন্দু থেকে নিচের দিকে দাগ টান দিয়ে দিব, আদি বিন্দু থেকে নিচের দিকে দাগ টান দিয়ে দিব এক্স অক্ষ বরাবর। এই ক্ষেত্রফলটা আমার নিতে হবে, ঠিক আছে?
এই ক্ষেত্রফলটা আমার নিতে হবে মাঝখানে, যে ব্লু কালার দিয়ে যেটা বর্ডার দিলাম সেই ক্ষেত্রফলটা নিতে হবে। এটা একটা কি শেপ? এটা একটা ট্রাপিজিয়াম শেপ। ট্রাপিজিয়াম শেপ যদি হয় তাহলে আমার কি নিতে হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহু কে কে? এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল নাকি? এই দুইটা বাহু হচ্ছে তার সমান্তরাল বাহু। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 15, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 5। ঠিক আছে, তাহলে করে ফেলি। হাফ ইন্টু 15 যোগ 5 সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব কতটুকু? এতটুকু। 20 থেকে 16 বাদ দিবা, দ্যাট মিন্স আসবে 4। 20 থেকে 16 বাদ দিবা, দ্যাট মিন্স আসবে 4, তাহলে ইন্টু 4। ঠিক আছে, তাহলে তুমি বিসিও বের করে ফেলো। এটা প্লাস না মাইনাস? এটা প্লাস, কারণ ডান দিকে গেছে প্রসারণ। এরপরে বাকি আছে কি? সিডি। সিডি অংশটা, তাই না? সি পয়েন্ট থেকে ডি পয়েন্ট, এটার জন্য যখন কৃতকাজ বের করেন, ডি থেকে নিচের দিকে দাগ, সি থেকে নিচের দিকে দাগ টান দিলে মাঝখানে এই যে ক্ষেত্রফল, সি থেকে ডিতে যাওয়ার সময় এই যে ক্ষেত্রফল, এইটা তোমার নিতে হবে। রেড কালার দিয়ে যতটুকু বর্ডার দিলাম সেই ক্ষেত্রফলটা। তাহলে এটা কি? একটা রেক্ট্যাঙ্গেল শেপ, তাই না? রেক্ট্যাঙ্গেল শেপ, এটার ক্ষেত্রফলের মান কত? 5 ইন্টু এই পুরাটা নিতে হবে, তাই না? দৈর্ঘ্য হচ্ছে 5, প্রস্থ কতটুকু? এতটুকুটা কতটুকু? 20 থেকে 8 বাদ দিলে 12, অথবা 8 যোগ 4 ইকুয়াল টু 12। ঠিক আছে, তাহলে আমার এইখানে আমি লিখব 5 ইন্টু 12, 5 ইন্টু 12। এটা কি প্লাস না মাইনাস? এটা মাইনাস, কারণ সি থেকে বিতে গেছি, বাম দিকে গেছি। বাম দিক দ্যাট মিন্স সংকোচন, দ্যাট মিন্স মাইনাস। ব্যাস হয়ে গেছে। এখন তুমি হিসাব করলে যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। মিলছে? তোমাদের সাথে আমার মিলছে? মিলেছে কি? মিলছে কিনা একটু জানাইও। ঠিক আছে, আমার অ্যান্সার আসে হচ্ছে ক্যালকুলেটর হিসাব করার পরে 100। 100 আসে কি? 100 আসে কি? তোমাদেরও কি 100 আসছে নাকি ভাই আর ভুল গেছে কোথাও? 100 আসছে তোমাদের? কত আসছে? 100, রাইট? তাহলে এটা 100 এর মতন আসছে আমার। বুঝতে পারছো? বোঝা গেছে? ওকে, ফাইন, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার আসবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এতগুলো আলাদা আলাদা অ্যান্সার দেখে কনফিউজড হয়ে গেছিলাম। আমি বলি কি রে, আমার ভুল গেল নাকি? ঠিক আছে, আচ্ছা। এখন আমরা তাপগতিবিদ্যার সূত্রগুলা শিখব। তাপগতিবিদ্যার সূত্র আছে 3টা। শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। আমাদের আজকে শূন্যতম সূত্র আর প্রথম সূত্র পর্যন্তই আমরা শিখব। ঠিক আছে, তো চলো শুরু করি। আমরা প্রথমত শূন্যতম সূত্র দিয়ে শুরু করি। ঠিক আছে, শূন্যতম সূত্র লিখো আমার সাথে সাথে, হেডিং তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। জিরোথ ল, বা শূন্যতম সূত্র। ঠিক আছে, আচ্ছা। তো এখন এই সূত্রটা বেসিক্যালি তোমাদের কাছে একটু ফানি লাগবে, মনে হবে যে এগুলো তো জানি, এই জিনিসটা তো জানা জিনিস, এটা তো অজানা কিছু না। বেসিক্যালি এই জিনিসটা আবিষ্কার হয়েছে তাপমাত্রা আবিষ্কারেরও আগে, তাই তখন এই জিনিসটা একটা থিং ছিল, মানে একটা আবিষ্কার ছিল। ঠিক আছে, তো আমরা একটু দেখি সূত্রটা কি বলছে, একটা কুইজের মাধ্যমে দেখবো। কেমন? একটা কুইজের মাধ্যমে দেখলে জিনিসটা তোমাদের কাছে মনে হবে যে বুঝতে ইজি। হ্যাঁ, আমার কাছে ধরো 3টা বল আছে। 3টা বল, একটা রেড কালারের বল আছে, একটা গ্রিন কালারের বল আছে, একটা ব্লু কালারের বল আছে। ঠিক আছে, 3টা বল আমাদের কাছে আছে। ঠিক আছে, আচ্ছা। এই যে 3টা বল আছে, এই 3টা বলকে আমরা পরস্পরের সংস্পর্শে রাখবো, মানে একটার সাথে একটা টাচ করাবো। টাচ করে আমরা দেখব তাপের আদান প্রদান হচ্ছে কিনা। তো এখন এই জিনিসটাই আমরা দেখবো আর কি, মানে একটা বস্তুর সাথে একটা বস্তুর সংস্পর্শে রেখে তাপের আদান প্রদান হচ্ছে কিনা। তো এটা ধরো আমার প্রথম বস্তুটা, 1 নাম্বার বস্তু, 2 নাম্বার বস্তু, 3 নাম্বার বস্তু। হ্যাঁ, তো শুরু করি আমরা। শুরুতে প্রথম আর তৃতীয়টাকে লাগাই। প্রথম আর তৃতীয়, অর্থাৎ রেড আর ব্লু, এই দুইটা বস্তুকে পরস্পর সংস্পর্শে লাগাইলাম। লাগানোর ফলে
তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হয়নি। এই তথ্যটা আমি তোমাকে জানাইলাম যে এই দুইটাকে আমরা যখন লাগাইছি, লাগানোর ফলে তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হয়নি। মানে আমি এটা তোমাদের ক্লু দিচ্ছি, ঠিক আছে? 1 নাম্বার আর 3 নাম্বার বস্তু লাগানোর পরে তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হয়নি। আবার 2 নাম্বার বস্তুটা এবং 3 নাম্বার বস্তুটাকে পরস্পর লাগাইলাম, লাগানোর ফলেও তখনও কোনো তাপের আদান প্রদান হয়নি, এটা তোমাদেরকে বললাম। এই দুটাকে একসাথে লাগাইলাম কিন্তু কোনো তাপের আদান প্রদান করে নাই তারা, একসাথে লাগানোর পরেও। এখন তোমাদেরকে যেটা জানতে চাইলাম তোমাদের কাছে আমি, সেটা হচ্ছে এই প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তুকে পরস্পরের সংস্পর্শে লাগানোর পরে, প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তুকে পরস্পরের সংস্পর্শে লাগানোর ফলে তাপের আদান প্রদান হবে কিনা, তাপের আদান প্রদান হবে কিনা। বলো, উত্তর বলো, কি হবে? হবে? তাপের আদান প্রদান হবে কি মনে হয়? তাপের আদান প্রদান হবে না, তাই না? তুমি বলতে পারো ভাই এটা তো একদম সহজ জিনিস, হ্যাঁ তাপমাত্রা জানলেই তো হয়, এত কষ্ট করে এইসব না বলে আপনি বলতেন এই যে প্রথম দুইটা বস্তুকে একসাথে লাগাইছেন, তাপের আদান প্রদান হয়নি, তার মানে কি ওর তাপমাত্রা যা এই দুইটা তাপমাত্রা সমান, এই দুইটা তাপমাত্রা সেম, তাই না? তাপমাত্রা দুজনেরটাই কি সেম। প্রথম বস্তুর তাপমাত্রা যদি টি হয়, দ্বিতীয় বস্তুর তাপমাত্রাও কি টি, তাই তো? ঠিক আছে, আচ্ছা। আবার দ্বিতীয় বস্তু আর তৃতীয় বস্তু, মানে এই দুইটা বস্তু এর তাপমাত্রা টি আগে পাইলাম, এইদের দুইজনকে লাগানোর ফলেও তাপের আদান প্রদান হয়নি। তাহলে নীল বস্তুর তাপমাত্রাও যদি টি হয়, গ্রিন বস্তুর তাপমাত্রাও কত? টি, কারণ তাপের আদান প্রদান যেহেতু হয়নি, তাপমাত্রা সমান, তাই না? তাপের আদান প্রদান যখন দুইটা ভিন্ন বস্তুর ভিন্ন তাপমাত্রার বস্তু একসাথে লাগবে তখনই তো তাপের আদান প্রদান হবে। একই তাপমাত্রার বস্তু লাগলে তো আর তাপের আদান প্রদান হবে না। তাই এটার তাপমাত্রা যদি টি হয়, এটার অবশ্যই টি। এখন ওর তাপমাত্রাকে ধরা হয়েছিল টি, ওর তাপমাত্রাকে খুঁজে পাইলাম, গ্রিন বস্তুর তাপমাত্রাকে খুঁজে পাইলাম টি, তাহলে তারা সমান তাপমাত্রার বস্তু, তাদেরকে যদি একসাথে লাগাই তাপের আদান প্রদান হবে কিনা? উত্তর হচ্ছে না। এই যে এই ঘটনাটা, এটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এই যে মাত্র যা করলাম এটাই তাপগতিবিদ্যার সূত্র। তুমি বলতে পারো এটা তো সূত্র হিসেবে হওয়ার কি আছে? আসলে এই জিনিসটা আমরা তো তাপমাত্রা দিয়ে সুন্দর মতন বলে ফেললাম, বাট আগে তো তাপমাত্রার কনসেপ্টটাই ছিল না। তাপমাত্রা বলতে যে একটা কিছু আছে সেটাই ছিল না এই সূত্র যখন আবিষ্কার হয়। তো তাই তাপগতিবিদ্যার শূন্যতম তখন একটা বড় জিনিস ছিল যে এই দুইটা বস্তুকে পরস্পর সংস্পর্শে আনছি, তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হয়নি। এই বস্তুটা আর আরেকটা বস্তুকে পরস্পর সংস্পর্শে তাপের আদান প্রদান হয়, তাহলে এই বস্তুটা আর এই বস্তুটা তাদেরকে সংস্পর্শে আনলে কোনো তাপের আদান প্রদান ঘটবে না। তাহলে চলো আমরা এই সূত্রটা একটু দেখি কিভাবে আমাদের বইতে ভাষাগতভাবে লেখা আছে। এই যে এইভাবে লেখা আছে, হ্যাঁ, যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে, তাপীয় সমতা বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? তাপীয় সমতা বলতে এটাই বোঝাচ্ছে যে তাদেরকে সংস্পর্শে আনার পরেও কোনো তাপের আদান প্রদান হয় না, যেটা সংস্পর্শে আনার পরেও তাপের আদান প্রদান যদি না হয়, সেই অবস্থাটা হচ্ছে তাপীয় সমতা। এটাকে একবার শর্টে বলে কি? তাপীয় সমতা। ঠিক আছে, এটাকে আমাদের আধুনিক ভাষায় আমরা একবারে এমনি বলে ফেলি তাপমাত্রা সমান। তাপীয় সমতা মানে কি অবস্থা? তাপমাত্রা সমান অবস্থা। এটা হচ্ছে আধুনিকভাবে, হ্যাঁ আধুনিকভাবে। আর এটা হচ্ছে তখনকার সময় এভাবে বলা হয়। ঠিক আছে, সংস্পর্শ আনার পরেও তাপের আদান প্রদান হয় না। তো যদি দুইটা বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে, যেমন প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তু, তৃতীয় মানে থার্ড বস্তুর সাথে তাপীয় সমতায় ছিল, ও প্রথম বস্তু তৃতীয় বস্তুর সাথে আসলে তাপের আদান প্রদান হয় না, দ্বিতীয় বস্তু তৃতীয় বস্তুর সাথে আসলে তাপের আদান প্রদান হয় না, তাহলে এই দুইজন নিজেরা যখন একসাথে আসবে তখনও তাপের আদান প্রদান হবে না, তখনও তারা তাপীয় সমতায় থাকবে। ঠিক আছে, তখনও তারা তাপীয় সমতায় থাকবে। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। সবাই এটা লিখে রাখো, এটা আমাদের কোথায় আসতে পারে? এই বিবৃতিটা আমাদের আসতে পারে জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলকেই নর্মালি আসে এই জিনিসটা।
আরেকটা জিনিস এটা থেকে আসে এমসিকিউ, বিশেষ করে যারা মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট, লিখো ম্যাথ প্রিপারেশন যারা নিবা তাদের জন্য একটা এমসিকিউ আসে এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে। সেটা হচ্ছে যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বা জিরোথ ল থেকে কিসের কনসেপ্ট পাওয়া যায়, কোন চলকের কনসেপ্ট পাওয়া যায়, কোন চলকের কথা দেখি তোমরাই বলে ফেলতে পারবো, আমি নিজে বলার আগে তোমরাই বলতে পারো, দেখি তো তোমরা বলো তো। তাপগতিবিদ্যার জিরোথ ল বা শূন্যতম সূত্র থেকে কোন চলকের কনসেপ্টটা আসে, কোন চলক, দেখি বলো। মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু আমি বলবো না, কিন্তু তোমাদের এতক্ষণ পর্যন্ত যা বলছি সেটার ভিত্তিতে তোমরা বলে ফেলতে। এই যে প্রমিদে বলে ফেলছে, থ্যাংক ইউ। টি টি টেম্পারেচার, তাই না? জিরোথ ল থেকে কোন চলকের আভাস পাওয়া যায়, টেম্পারেচারের আভাস পাওয়া যায়, বা কোন চলক প্রকাশিত হয়, তাপমাত্রা। তাপমাত্রা, তাপ না তাপমাত্রা, তাই না? তাপমাত্রার ব্যাপারটা না, তাপমাত্রার জিনিসটাই তো এখানে বোঝাচ্ছে। তাপমাত্রাও তো এই সেম জিনিস, দুইটা বস্তু যদি সমান তাপমাত্রায় থাকে তাহলে পরস্পর পরস্পর সংস্পর্শের সাথে কোনো তাপের আদান প্রদান হবে না, তাই না? আচ্ছা, তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। বুঝতে পারছো? ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। তাহলে এটাতে আর কেমন কিছুই করার নেই। হ্যাঁ, এই যে এরকম আসে আর কি প্রশ্নটা। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র সংজ্ঞায়ন করে কি? টেম্পারেচার। হ্যাঁ, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র সংজ্ঞায়ন করে কি? টেম্পারেচার। টেম্পারেচারের ধারণা পাওয়া যায়, ঠিক আছে? আরেকটা জিনিস, টেম্পারেচার, যেহেতু টেম্পারেচারের সাথে থার্মোমিটারের লিঙ্ক আছে, এটা বলো। ঢাকা বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে এমসিকিউটা। থার্মোমিটার তৈরির ভিত্তি তাপগতিবিদ্যার কোন সূত্র? টেম্পারেচারের সাথে ভাইব আছে, তাই না? টেম্পারেচার তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের সাথে কানেক্টেড, আর থার্মোমিটার টেম্পারেচারের সাথে কানেক্টেড, তাইলে কোনটা? থার্মোমিটার তৈরির ভিত্তি তাপগতিবিদ্যার কোন সূত্র? শূন্যতম সূত্র। শূন্যতম সূত্র, ঠিক আছে? শূন্যতম সূত্র। ক্লিয়ার? বোঝা গেছে? মাথায় রাখবা, টেম্পারেচার থার্মোমিটার রিলেটেড কনসেপ্ট। এটা কার সাথে কানেক্টেড? এটা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের সাথে কানেক্টেড, ঠিক আছে? ওকে, ফাইন, ঠিক আছে। এখন আমরা আসবো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাতে আমরা চলে আসবো। চলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দেখি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র লিখো। ঠিক আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আচ্ছা, তো আমরা আমাদের সিস্টেমটাকে একটু আঁকি। চলো, সিস্টেম যে জিনিসটা আমরা পড়ছি সেটাকে একটু আঁকি। তো এই হচ্ছে আমার সিস্টেম। একটা পিস্টন আঁকো, পিস্টন আঁকলা, একটা পিস্টন আঁকছো, ফাইন। এখন এই পিস্টনটা আঁকা হলে এই পিস্টনের মধ্যে যে বস্তুগুলো আছে এগুলো হচ্ছে আমার কি? বাতাস বা গ্যাস, গ্যাসের অনুপরমাণুগুলা। এই গ্যাসের অনুপরমাণুগুলাই কিন্তু আমার সিস্টেম। গ্যাসের অনুপরমাণুগুলাই কি আমার কিন্তু সিস্টেম হিসেবে কাজ করতেছে, তাই না? সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যদি তাপ দিই আমরা কি করব? এখানে যদি ধরো সাপোজ তাপ দিই, ধরো আমরা তাপ দিচ্ছি, এখানে তাপ দিলাম। এখানে যদি আমরা তাপ দিই কি হবে বলো তো? তাপ দেওয়া মানে কিউ দেওয়া। কি হয় সিস্টেমে তাপ দিলে? কি কি হইতে পারে দেখি, তোমাদের সাধারণ সেন্স বা কমন সেন্স কি বলে? তোমাদের কমন সেন্স কি বলে? একটা গ্যাসে যদি তাপ দাও কি কি হওয়া উচিত? একটা গ্যাসে যদি তাপ দিই কি কি হওয়া উচিত? দুটা জিনিস ঘটবে, লিখো। সিস্টেমে তাপ দিলে কয়টা জিনিস ঘটবে? দুইটা জিনিস ঘটবে। দুটা জিনিস ঘটবে। কি কি? প্রথমত, এই সিস্টেমের
যে গ্যাসগুলো আছে বা যে অণুগুলো আছে সেগুলোর তাপমাত্রা বৃদ্ধি পাবে না? সিস্টেমের অণুগুলোর তাপমাত্রা বৃদ্ধি পাবে। একবার লেখো সিস্টেমের তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত সিস্টেমের প্রসারণ হবে না। সিস্টেমের প্রসারণ হবে কিনা? সিস্টেমের প্রসারণ, প্রসারণ মানে কি? আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি। হ্যাঁ, প্রসারণটাকেই আমরা এভাবে লিখতে পারি, আয়তন দিয়ে আপ অ্যারো। ঠিক আছে, আয়তন বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন আসো এই তাপমাত্রা বৃদ্ধি যে পাইলো, কিভাবে পায় আসলে তাপমাত্রা বৃদ্ধি? তাপমাত্রা বৃদ্ধিটা আসলে হয় কিভাবে? এই যে এখানে অনেকগুলা গ্যাসের অণু আছে না, আছে। যখন তুমি তাপ দিলা এই অণুগুলার মধ্যে কি ছোটাছুটি ভাইব্রেশন বেড়ে যাবে না? আমরা জানি এই অণুগুলা কি কাঁপতে থাকে, তাই না? ডানে বামে এরকম কাঁপতে থাকে। যখন তুমি তাপ দিবা তখন কি এই অণুগুলা আগের মতন কাঁপবে নাকি আরো বেশি, আরো বেশি কাঁপাকাঁপি শুরু করে দিবে, তাই না? ভাইব্রেট করতে থাকবে আরো বেশি, আরো বেশি ভাইব্রেট করতে থাকলে এক অণুর সাথে আরেক অণুর ধাক্কা খাওয়ার চান্স অনেক বেড়ে যাবে না? এক অণুর সাথে আরেক অণুর ধাক্কা খাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। এই যে ধাক্কা খাইলো দুইটা অণু, ধাক্কা খাইলে তাদের গতিশক্তির একটা লস হবে না? একটা গতিশক্তির লস হবে কিনা, গতিশক্তির পরিবর্তন হবে কিনা তাদের? ধরো দুইটা জিনিস এসে বাড়ি খেলো, তাহলে গতিশক্তির একটা চেঞ্জ হবে না? চেঞ্জ হবে। ধরো ও আসছিল 10 জুল গতিশক্তি নিয়ে, ও আসছিল 20 জুল গতিশক্তি নিয়ে, বাড়ি খাইলো যখন, বাড়ি খাওয়ার ফলে তাদের গতিশক্তিটা আর 10 জুল 20 জুল থাকবে না, একটু চেঞ্জ হয়ে একটু কমে যাবে। কমে যে এই যে কমলো, শক্তি তো নষ্ট হওয়ার কথা না। এই যে গতিশক্তি যে কমে গেল, এই গতিশক্তিটা কমে যাওয়াই তার ওখানে তাপমাত্রা বা আমরা হিট হিসেবে বা গরম হিসেবে দেখব। দুইটা জিনিস যখন বাড়ি খায়, সংঘর্ষে লিপ্ত হয়, তখন কি গরম হয় না? সো এই গরম হবে, যেই কারণে তার তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে একটা সামারি কি টানতে পারি যে আমরা এই যে অণুসমূহের সংঘর্ষ, সংঘর্ষের সময় কি তার গতিশক্তি চেঞ্জ হয়। শুধু গতিশক্তি না, আমরা শুধু গতিশক্তি পড়ছি বলে, কিন্তু গতিশক্তি ছাড়াও তো তাদের তো ঘূর্ণনও আছে, তারা তো ঘুরেও, তাই না? ঘূর্ণন শক্তিও তো বাড়ি খাইলে একটু চেঞ্জ হবে। এই যে গতিশক্তি, ঘূর্ণন শক্তি, যেইগুলো মোশন রিলেটেড যে শক্তি আছে, সেই শক্তিগুলোকে একত্রে আমরা একটা চলক দিয়ে প্রকাশ করি, সেই চলকটা হচ্ছে ইউ। সেই চলকটা হচ্ছে কি ইউ। ইউ এর পরিচয় হলো অন্তস্থ শক্তি, অন্তস্থ শক্তি। ইউ গতিশক্তি, খালি গতিশক্তির মধ্যে যতগুলা ভ্যারাইটিস আছে, যত ভ্যারাইটিস, ভাইব্রেশন জনিত শক্তি, ঘূর্ণন জনিত শক্তি, গতিশক্তি, রৈখিক গতিশক্তি, এই সবগুলোকে মিলায়ে একটা চলক দিয়ে যদি বলতে হয়, তাহলে সেই ইউ হচ্ছে সেইটা যাকে আমরা কি নামে ডাকি? ইন্টারনাল এনার্জি বা অন্তস্থ শক্তি, ইংলিশে বললে ইন্টারনাল এনার্জি। যখন আমরা তাপ দেই তখন আসলে, যখন আমরা তাপ দিই তখন আসলে এই ইন্টারনাল এনার্জি বাড়ে, এই অণুগুলার ইন্টারনাল এনার্জি বাড়ে। ইন্টারনাল এনার্জি বাড়লে হয় কি? ধাক্কা খায় বেশি, ধাক্কা খাইলে বেশি কি হয়? টেম্পারেচার বাড়ে। তার মানে এই যে টেম্পারেচার যে বাড়লো, এটা কিসের ফলাফল? এই টেম্পারেচার যে বাড়লো, এটা কিসের ফলাফল? ইউ বৃদ্ধির ফলাফল। ইউ বাড়লে টেম্পারেচার বাড়ে। ইউ বাড়ছে, বাড়ি খাইছে, বাড়ি খাওয়ার ফলে কি তোমার টেম্পারেচার রাইজ করছে, টেম্পারেচার বাড়ছে। তাহলে এই যে তাপ দিলা তুমি সিস্টেমে, তাপ দিছো কত পরিমাণ? ধরে নাও ডেল কিউ পরিমাণ, ডেল কিউ পরিমাণ তুমি তাপ দিছো। এই ডেল কিউবটা যে সিস্টেমের মধ্যে, যে ডেল কিউ কি এটা তাপের রাশিমালা, মানে জুলে একটা তাপের বা শক্তির মান, এটা ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে এটা কি করছে? ডেল ইউ বা ইউকে বাড়াইছে, ইউকে বৃদ্ধি করছে। ইউকে বৃদ্ধি করা মানে ডেল ইউ তৈরি করা, ডেল ইউতে কনভার্ট হয়েছে, অ্যান্ড দেন ওই ডেল ইউটা কি করছে? টেম্পারেচারকে বাড়াইছে। ঠিক আছে, মানে ডেল কিউ সরাসরি যেয়ে তাপমাত্রা বাড়ায় না, তাপ সরাসরি যে তাপমাত্রা বাড়ায় না, তাপ প্রথমত গ্যাসের অণুগুলার ছোটাছুটির শক্তি অর্থাৎ অন্তস্থ শক্তিটা বাড়ায়, ওই অন্তস্থ শক্তিটা ইভেনচুয়ালি তাপমাত্রা বাড়ায়। বুঝতে পারছো? মানে আমরা এতদিন পর্যন্ত জানতাম তাপ দিলে তাপমাত্রা বাড়ে, এখন থেকে যেহেতু এইচএসসি তে পড়ছি, এই ক্লাসটা যেহেতু করে ফেলছো, এখন থেকে এভাবে মনে রাখবো, তাপ দিলে অন্তস্থ শক্তি বাড়ে, অন্তস্থ শক্তিটা তাপমাত্রা বাড়ায়। বুঝতে পারছো? মানে একটা স্টেপ অ্যাড হইল। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, এই ডেল কিউটাকে শুধুই ডেল ইউ বাড়াবে আর কিছু বাড়াবে না? হ্যাঁ, আরেকটা জিনিসও করবে, সেটা হচ্ছে এই যে এই সিস্টেমের আয়তন সে বাড়াইলো, সিস্টেমটা আগে এতটুকু ছিল, তুমি ডেল কিউ দেওয়ার পরে বা কিউ দেওয়ার পরে সে আর এই জায়গায় থাকবে না, সে কি হবে? একটু হইলো প্রসারিত হবে না? একটু হইলো এই পিস্টনটা এখানে না থেকে এখানে চলে আসবে না? উপরে চলে আসবে কিনা?
চলে আসবে না? ধাক্কায়, এই গ্যাসের ধাক্কায় সে ওপরে চলে আসবে। এই গ্যাস তাকে ধাক্কা দিয়ে বাধ্য করবে, এই পিস্টনকে বাধ্য করবে তুমি উপরে যাও, তুমি ওপরে যাও, তুমি ওপরে যাও, তুমি ওপরে যাও, ঠিক আছে? বাধ্য করলো। তার মানে এই যে এই গ্যাস একটা কৃতকাজ করছে না পিস্টনের উপরে। আমি তোমাদের গত একদম প্রথমে যখন পড়াইছিলাম আমি তোমাদের বারবার করে বলছি সিস্টেম কি পরিবেশ কি। বলো তো এখানে সিস্টেম কি পিস্টন সহ জিনিসটা নাকি শুধু গ্যাসটা? সিস্টেম কোনটা পড়াইছিলাম, কিন্তু পড়াটাই ধরতেছি, যা পড়াইছিলাম সেটা ধরতেছি। সিস্টেম কতটুকু? সিস্টেম কি শুধু গ্যাস নাকি এই পুরো স্ট্রাকচার সহ গ্যাস? কোনটা? সিস্টেম কতটুকু? সিস্টেম হচ্ছে শুধু গ্যাস নাকি এই স্ট্রাকচার সহ পুরো গঠনটা হচ্ছে সিস্টেম? শুধু গ্যাস, অলরেডি বলে ফেলছে উৎপল মজুমদার প্রমিদে। এক্স্যাক্টলি। তাহলে এই পিস্টন তো সিস্টেম না, এই পিস্টনটা কে আসলে? সিস্টেমের বাইরে যা আছে তা। তাহলে এই পিস্টনটা আসলে কে? পিস্টনটা পরিবেশ। তাহলে দেখো এই যে তুমি তাপ দিছো, তাপ দেওয়ার ফলাফলে কি হয়েছে? গ্যাস প্রসারিত হয়েছে। প্রসারিত হইলে সে পিস্টন মিন্স পরিবেশকে সে সরাইছে বা পরিবেশের উপরে কৃত কাজ করছে। তাহলে দেখো এটার ফলাফল কোথায়? এটার ফলাফল সিস্টেম এর আয়তন যখন বাড়ে তখন সেটা কি করে? তখন সিস্টেম পিস্টনকে সরাই দেয়, পিস্টনকে প্রসারিত করে দেয়, সরাই দেয়। দ্যাট মিন্স সিস্টেম পরিবেশের উপরে কাজ করে, পরিবেশের ওপর কাজ করে, কাজ করে, তাই না? এই যে তাই তো করলো এখানে। এখানে এই সিস্টেমটা প্রসারিত হয়েছে, পিস্টনের উপরে কাজ করছে। একটা জিনিস তোমার মাটিতে পড়ে গেছে, তুমি মাটি থেকে উপরে তুললে ওই জিনিসটার উপরে কাজ করলা না? মানে একটা যে ডাস্টার বা একটা কলম নিচে পড়ে গেছে, উঠাইছো, কাজ করলা না? সিস্টেম তো তাই করছে। সিস্টেম এই পিস্টনটাকে ধরে এখান থেকে এখানে নিয়ে গেছে। তাহলে এখানে কিন্তু তুমি কৃতকাজের মানটা চাইলে বের করতে পারো, বের করতে পারো না? এখানে তার একটা সরণ আছে, এখানে তার একটা বল আছে। তাহলে W ইকুয়াল টু এফ এক্স পড়ছো কিনা? W ইকুয়াল টু এফ এক্স দিয়ে করতে পারো। হ্যাঁ, জিনিসটা এত সোজা না যে বলটা ধ্রুবক বল, বলটা পরিবর্তনশীল বল, বাট এই কনসেপ্ট অনুসারে কিন্তু কৃত কাজটা কত সেটাও কিন্তু বের করা যাবে, তাই না? বের করা যাবে কিনা? যাবে। তো আমরা এই যে কৃত কাজটা এইভাবে W ইকুয়াল টু এফ এক্স দিয়ে নর্মালি তাপগতিবিদ্যা অধ্যায়ে বের করি না, আমরা বের করি হচ্ছে আরেকটা সূত্র দিয়ে, এটা হচ্ছে ডেল ডাব্লিউ। যে ডেল ডাব্লিউ সূত্র অলরেডি তোমরা পড়ে আসছো, পড়ছো না? গ্রাফ দিয়ে, তারপরে পি ডেল ভি দিয়ে, ওইটাই সেই ডেল ডাব্লিউ, ওইটাই সেই ডেল ডাব্লিউ। এই ডেল ডাব্লিউটা কি করে? এই ডেল ডাব্লিউটা এখানে কোনো পিস্টন পাইলে সেটাকে সব চাপ দেয়, বা যাই পাক এখানে তাকে সরাবে। এটা একদম প্র্যাকটিক্যাল একটা প্রয়োগও বলি, প্র্যাকটিক্যালও এটা ব্যবহার করা হয় বাস্তবে। তোমরা ফার্মেসি থেকে তুলা কিনো, তুলা কিনছো কখনো? বা দেখছো বাসায় তুলা কিনে আনার পরে একটা নীল কালারের পলিথিনে থাকে নর্মালি তুলাগুলা। আমি জানি না এখন এটা চেঞ্জ হয়েছে কিনা, আগে নীল কালার একটা গাঢ় নীল কালার একটা পলিথিনে থাকতো। খোলার পরে অনেক শক্ত, মানে একটু তুলা বের করতেই যেমন অনেক কষ্ট দিত, মানে তুলাগুলা মনে হচ্ছে কে যেন অনেক চাপ দিয়ে প্যাকেটিং করে রাখছে, তাই না? অনেক চাপরত অবস্থায়, চাপ দেওয়া অবস্থায় প্যাকেটিং করে রাখে। এই যে এই তুলাগুলো যে চাপ দেওয়ার কাছে, তোমার কাছে কি মনে হয় এগুলোকে মানুষ হাত দিয়ে চাপ দিয়ে এমনি প্যাকেটিং করে? এগুলোকে হাত দিয়ে চাপ দিয়ে এমনি প্যাকেটিং করে না, এগুলো মেশিন দিয়ে করে। আর এই মেশিনের আদি ভার্সনটা এরকম। কিভাবে করা হয়তো জানো? এই যে ধরো তোমার একটা তুলা চাপ দেওয়া লাগবে, তুমি কি করবা জানো? তুমি এই তুলাটাকে এখানে দিবা, এখানে রাখবা, তুলা রাখলা, রাইখে গ্যাস রাখলা, পিস্টন রাখলা, সেম স্ট্রাকচার, তুলাটাকে এখানে রাখলা, যেই তুলাটা তুমি চাপ দিতে চাও, এখানে আগুন দিলা। আগুন দিলে এই পিস্টন কি করবে? প্রসারিত হয়ে তাকে চাপ দিবে না? চাপ দিবে। এই যে চাপ দিল, এইভাবে তুলাটাকে চাপ দেওয়া হয়। পরে এই আগুন সরাই নিবা, ঠান্ডা হলে এটা নিচে নামবে, তখন এই তুলাটার বাইরে বের করবে, দেন নতুন তুলা দিবা, আবার হিট দিবা। এইভাবে প্রেসিং এর কাজটা ও করে দিবে, প্রেস করার, চাপ দেওয়ার কাজটা ও করে দিবে। ঠিক আছে? তাহলে দেখছো এই সিস্টেমগুলো দিয়ে কিন্তু তুমি নিজেও একটা এরকম কি বানিয়ে দিতে পারো, যন্ত্র টাইপ বানাই ফেলতে পারো, যেটাতে চাপ দেওয়ার কাজ করা যাবে। ঠিক আছে? তাহলে কি দাঁড়াইলো বলো? এই যে আমি ডেল কিউ দিলাম, এই ডেল কিউটা কয় উপায়ে ব্যবহার হইলো? ডেল কিউটা কয় উপায়ে ব্যবহার হইলো? দুই উপায়ে ব্যবহার হইলো। একটা উপায় হচ্ছে সে ডেল ইউ তৈরি করছে, যেটা ইভেন্চুয়ালি তাপমাত্রা বাড়াইছে। আরেকটা হচ্ছে সে ডেল ডাব্লিউ তৈরি করছে, যেটা কি পিস্টনকে বা এর উপরে যাকেই রাখো, তুলা রাখো, অন্যান্য যারে মন চায় তারে রাখো, যাকে তুমি প্রেস করতে চাও তাকে তুমি এই প্রেসটা করতে পারো, এই চাপটা দিতে পারো। তোমরা হাইড্রোলিক প্রেসের নাম শুনছো? হাইড্রোলিক প্রেস, বা যারা সাইকেল চালাও হাইড্রোলিক ব্রেক, হাইড্রোলিক ব্রেকের নাম শুনছো? হাইড্রোলিক ব্রেক।
তো হাইড্রোলিক ব্রেকটাও কিন্তু হ্যাঁ এখানে গরম করা হয় না, বাট মোরললেস এই টাইপের একটা মেকানিজমেই কিন্তু চলে। ঠিক আছে, মানে প্রসারণ হবে, প্রসারণ হওয়ার ফলে এখানে চাপ পাবে, চাপ পেয়ে ব্রেকটা বা চাকাটাকে ধরে রাখবে টাইট করে। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে সবাই এটা একটু লিখে রাখি, এটা একটু লিখে রাখে। এটাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি কি রাশি আছে? ডেল কিউ আছে। ডেল কিউ হচ্ছে কি প্রযুক্ত তাপ শক্তি। ডেল ইউ আছে। ডেল ইউ কি? অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তির পরিবর্তন। ডেল ডাব্লিউ আছে। ডেল ডাব্লিউ কি? ডেল ডাব্লিউ হচ্ছে কৃত কাজের মান। কৃত কাজের মান। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমরা সরাসরি ইউজ করতে পারবো। এটা শক্তি নিত্যতা সূত্র থেকে আসছে। এটা কোথা থেকে আসছে ভাই? শক্তি নিত্যতা। তাহলে এটা হচ্ছে দিলাম কি, এগুলো হচ্ছে পাইলাম কি। স্বাভাবিক, আমি যদি কোনো সিস্টেমে 100 জুল শক্তি দিই, 80 জুল শক্তি পাই, তাহলে কি শক্তি ধ্বংস হয়ে গেছে? এটা হওয়া সম্ভব? শক্তি কি ধ্বংস হইলে এটা শক্তি নিত্যতা মানে? শক্তি নিত্যতা বলছি শক্তি সৃষ্টি হবে না বা ধ্বংস হবে না, তাই না? তো আমি এই সিস্টেমের মধ্যে ডেল কিউ পরিমাণের শক্তি দিলাম এবং পাইলাম কি? ডেল ইউ আর ডেল ডাব্লিউ। তো যেই পরিমাণে শক্তি দিয়েছি সেই পরিমাণে শক্তি পেয়েছি। দ্যাটস ওয়াই সমান সমান, দ্যাটস ওয়াই সমান সমান সাইনটা দেওয়া হয়েছে। তো এটাও লিখে রাখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি কোথা থেকে আসে? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কোথা থেকে আসে? আসে হচ্ছে শক্তির নিত্যতা সূত্র থেকে। এই যে এই লাইনটা লিখলাম, এটা শক্তির নিত্যতা ছাড়া আর কিছু না। যতটুকু শক্তি দিয়েছি, যতটুকু শক্তি পেয়েছি, দুইটা সমান। ঠিক আছে, বেশি কম নাই। শক্তি নিত্যতা তাই বলে, তাই না? বুঝতে পারছো? এগুলো কিন্তু এমসিকিউতে আসে। তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি কোথা থেকে আসছে? শক্তি নিত্যতা সূত্র থেকে আসছে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? তা যে পরিমাণে শক্তি দিব তার চেয়ে বেশি শক্তিও পাওয়া সম্ভব না, কম শক্তিও পাওয়া সম্ভব না। বেশি শক্তি পাওয়া 100 জুল দিছি, 120 জুল শক্তি পাইছি, মানে কি শক্তি সৃষ্টি হয়েছে, যেটা শক্তি নিত্যতার মতো সম্ভব না। 100 জুল শক্তি দিছি, 80 জুল শক্তি পাইছি, যেটাও শক্তি নিত্যতার মতো সম্ভব না। 100 জুল শক্তি দিলে 100 জুলই শক্তি পাবো। এটাই তো লিখছি, যতটুকু দিয়েছি ততটুকু পেয়েছি। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। হ্যাঁ, এখন আমরা একটা টেবিল করব। সবাই একটা টেবিল আমার সাথে সাথে একটু আঁকবা। এটা করে একটা ছোট্ট ম্যাথ করে আজকে শেষ করে দিব। একটা টেবিল আঁকো আমার সাথে সাথে। আচ্ছা, একটু ছোট করে আঁকো, এত বড় লাগবে না। ওকে, এইটা একটু বড় দিও। এই মাঝখানের ওটা একটু বড় লাগবে। হ্যাঁ, মাঝখানের এটা একটু বড় লাগবে আমার। ওকে, এইটা আর এটা সমান সমান দিও। দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম সমান সমানে দিও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আর ওপর একটা হেডার দিও, হেডার এই রকম দিও। ঠিক আছে, আচ্ছা। এই টেবিলে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের সূত্র তো এটাই, তাই না? সূত্র তো এটাই যে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এটা হচ্ছে সূত্র। এই সূত্রে চলক আছে কয়টা? এই সূত্রে চলক আছে আমার 3টা। হ্যাঁ, এই 3টা চলক কি স্কেলার রাশি না ভেক্টর রাশি বলো তো? এটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? এই চলকগুলা স্কেলার রাশি। স্কেলার রাশির মান প্লাস মাইনাস, ধরো ভেক্টর রাশির ক্ষেত্রে তো সুন্দর, ডান দিকে প্লাস ধরলে বাম দিকে মাইনাস, বাম দিকে প্লাস ধরলে ডান দিকে মাইনাস, উপরের দিকে প্লাস ধরলে নিচের দিকে মাইনাস, নিচের দিকে প্লাস ধরলে উপরে মাইনাস। কিন্তু স্কেলার রাশিতে তো এরকম দিক নেই। স্কেলার রাশির প্লাস মাইনাস কিসের ভিত্তিতে হয় বলতে পারো? স্কেলার রাশির প্লাস মাইনাস কিসের ভিত্তিতে হয় বলতে পারো? তোমাদের 9-10-এ একটা চ্যাপ্টার ছিল, চ্যাপ্টারটা ছিল আলোর প্রতিসরণ প্রতিফলন। এই চ্যাপ্টারগুলা, এই চ্যাপ্টারে তোমরা চিহ্নের প্রথা পড়ছো? চিহ্নের প্রথা তোমরা কি করতা মনে আছে? 1/f = 1/u যোগ 1/v। ইউ এর সাইন যদি বলতা এরকম যে সৎ বিম্ব হইলে ভি প্লাস, অসৎ বিম্ব হইলে ভি মাইনাস। হ্যাঁ, এরকম ভাবে ফোকাসের ক্ষেত্রেও পড়তা। তো ওইটাকে তো আমরা বলতাম চিহ্নের প্রথা। তো
কেন করতাম? কারণ ওইগুলো হচ্ছে দূরত্ব স্কেলার রাশি। স্কেলার রাশির প্লাস মাইনাস একটা প্রথা থেকে আসে, মানে কনভেনশন, সাইন কনভেনশন ইংলিশে বলে, আর বাংলায় বলে চিহ্নের প্রথা। এগুলো বিজ্ঞানীরা কর্তৃক সেট করে দেওয়া যে হ্যাঁ আমরা এই কনভেনশনটা ধরবো, আমরা এইটা হলে প্লাস ধরবো, এটা হলে মাইনাস ধরবো। তো আমরা এই যে এই সূত্রটা শিখলাম, এই সূত্র সবগুলোই স্কেলার। এইগুলোর ক্ষেত্রে কোন সময় প্লাস ধরবো কোন সময় মাইনাস ধরবো আমার ইচ্ছা মতো তো ধরতে পারবো না, ভেক্টরের মতো। আমি এই ক্ষেত্রে প্রথা মানতে হবে। আমরা এখন যেটা করতেছি এটা হচ্ছে একটা প্রথা, চিহ্নের প্রথা আমরা লিখব, সো দ্যাট কোন ম্যাথে ডেল ডাব্লিউ প্লাস ধরবো কোন ম্যাথে ডেল কিউ প্লাস ধরবো এটা জেনে যেতে পারবো। তো চলো আমরা এখন যেটা করতেছি সেটা কি চিহ্নের প্রথা, হেডিং দাও চিহ্নের প্রথা। ঠিক আছে, এরকম প্রথা শিখছিলে আবার 9-10-এ ওই যে আলোর প্রতিফলন, আলোর চ্যাপ্টারটার মধ্যে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা রাশিগুলা লিখবো, রাশি। আর এখানে প্লাস হবে কখন সেটা লিখবো, এখানে মাইনাস হবে কখন সেটা লিখবো। ঠিক আছে, আচ্ছা আর আমার চলকগুলা কি কি আছে সেগুলো লিখে ফেলি। চলকগুলা কি কি আছে, একটা আছে ডেল কিউ, আর একটা আছে কি ডেল ইউ, আর একটা হচ্ছে ডেল ডাব্লিউ। হ্যাঁ, এরকম রেখে দিলেই হবে। ঠিক আছে, এরকম রেখে দিলেই হবে। ওকে, ঠিক আছে। দেখো তাহলে চলো করি। ডেল কিউ অন্য কালার নিলাম একটা, এটা আচ্ছা এটা না, ব্ল্যাক কালারই নিলাম। ডেল কিউ দাও, এটা ডেল কিউ কখন প্লাস হবে কখন মাইনাস হবে পাশাপাশি লিখবো। হ্যাঁ, ডেল ইউ কখন প্লাস হবে কখন মাইনাস হবে পাশাপাশি লিখবো। ডেল ডাব্লিউ কখন প্লাস হবে কখন মাইনাস হবে পাশাপাশি লিখবো। তো চলো শুরু করি। প্রথমত ডেল কিউ, ডেল কিউ প্লাস হবে যদি, দেখো যদি সিস্টেম কাজ করে, সিস্টেম কাজ করে মানে সিস্টেম পরিবেশের উপরে কাজ করে। যেমনটা আমরা একটু আগে দেখছিলাম যে ওই গ্যাসটা প্রসারিত হয়ে পিস্টনকে উঠাই দিচ্ছে। ওই গ্যাস প্রসারিত হয়ে কি পিস্টনকে, পিস্টন ছিল এখানে, গ্যাস প্রসারিত হয়ে কি পিস্টনটাকে উপরে উঠাই দিচ্ছে। এইটা হচ্ছে সিস্টেম কাজ করার একটা নমুনা। আবার তুলাকে চাপ দিয়ে সংকোচন করাই দিলাম, মানে তুলাকে চাপ দিয়ে ফেললাম, গ্যাস প্রসারিত হয়ে তুলার উপরে কাজ করে ফেললো। এইটা হচ্ছে কি ডেল ডাব্লিউ প্লাস হওয়ার নিয়ম। যদি সিস্টেম কাজ করে, ধরো তোমাকে প্রশ্ন এরকম ভাবে বললো যে একটি সিস্টেম পরিবেশের ওপরে 50 জুল কাজ করেছে, এতটুকু পড়লেই বুঝতে হবে আরে সিস্টেম কাজ করছে, পরিমাণ হচ্ছে 50 জুল, তাহলে ডেল ডাব্লিউ ইকুয়াল টু নিবা পজিটিভ 50। ডেল ডাব্লিউ ইকুয়াল টু কি নিবা পজিটিভ 50। আর মাইনাস কখন নিব, এটা যদি পরিবেশ কাজ করে সিস্টেমের ওপরে, পরিবেশ কাজ করে, বুঝতে পারছো এখানে সিস্টেমের ওপরে কাজ করা হচ্ছে আর এটা হচ্ছে সিস্টেম পরিবেশের ওপরে কাজ করতেছে। ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু এভাবেও লেখা থাকে প্রশ্নে, সিস্টেমের ওপরে 50 জুল কাজ করা হলো, সিস্টেমের ওপরে 100 জুল কাজ করা হলো। হলো মিন্স কে করছে, পরিবেশ করছে। আমরা করছি মানে কি, আমরা কি পরিবেশ, পার্ট অফ পরিবেশ বা এনভায়রনমেন্ট, রাইট? আমরা যদি সিস্টেমের উপরে কাজ করি সেটা হবে কি সিস্টেমের জন্য -1 ডেল ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস। ঠিক আছে, ক্লিয়ার? এইরকম একটা উদাহরণ বলি, এই যেমন ধরো আমাদের সিস্টেম ছিল না, এটা এই যে গ্যাস আছে, আমরাই এখানে চাপ দিলাম, আমরাই তাকে চাপ দিলাম, দিতে পারি না? চাপ দিলাম বাইরে থেকে, বাইরে থেকে আমরা এক্সটার্নালি প্রেসার দিলাম, তাকে চাপ দিলাম, চাপ দিয়ে তাকে নামাই নিয়ে আসছি, সংকোচন করাই ফেলছে। ঠিক আছে, আগে ছিল এখানে, পরে এখানে চলে আসছে, তাহলে সিস্টেমটা সংকুচিত হয়ে গেছে। তো আমরা পরিবেশ, আমরা কাজ করছি সিস্টেমের উপরে, চাপ দিয়ে তাকে সংকোচন করাই ফেলছি। এখানে যদি আমরা 50 জুল কাজ করে থাকি, তাহলে ম্যাথ যখন করবা, এই ফর্মুলা যখন ব্যবহার করবা, ফর্মুলায় ডেল ডাব্লিউ কত লিখবা, প্লাস না মাইনাস? মাইনাস, কারণ সিস্টেম এখানে কাজ করে নেই, বরং আমরা সিস্টেমের উপরে কাজ করছি। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, ওকে। এটা একভাবে। আরেকটাও সিনোনিম টাইপের আছে, এটা তো একটা নিয়ম। আরেকটা সিনোনিম টাইপের আছে যখন প্রসারিত হয়, কারণ প্রসারিত হইলে সিস্টেমই কাজ করে। দেখো না যে প্রসারিত হয়েছে একটা সিস্টেম, তাহলে কি পিস্টন উপরে উঠবে, পিস্টন এসে সরাই দিবে ধাক্কা দিয়ে, তাই না? আর এটা কি উল্টাটা, মানে যখন সংকুচিত হয়, যখন সংকুচিত হইলে পরিবেশ কাজ করতেছে তার উপরে। ঠিক আছে, সংকুচিত হলে পরিবেশ কাজ করতে। যদিও আমাদের বইতে এই লেখাটা লেখা নাই, তাই আমি বলবো এই লেখাটা লেখা দরকার নেই, জাস্ট একটা আইডিয়া আর কি, জাস্ট একটা আইডিয়া। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো?
বোঝা হয়েছে? বোঝা হইলে লেখা হইলে বলিও। এই পেজটা লেখা হলে, এই পোর্শনটা পর্যন্ত যা বলছি সেটা লেখা হইলে বলি। আচ্ছা 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 আচ্ছা, এটা ভাইয়া এই জায়গায় একটা জিনিস উল্টা লিখছি। এইটা আগে ডেল ডাব্লিউ দাও, আগে ডেল ডাব্লিউ দাও, ডেল কিউ না। আমরা ডেল ডাব্লিউটা পড়ে ফেলছি আগে, লেখা যদিও ডেল কিউ, হ্যাঁ, আর এটা ডেল কিউ দাও। ঠিক আছে, আমরা যদি সিস্টেম কাজ করে তাহলে ডেল ডাব্লিউ প্লাস, যদি পরিবেশ কাজ করে সিস্টেমের উপরে তাহলে ডেল ডাব্লিউ মাইনাস। আমরা ডেল ডাব্লিউটা পড়ে ফেলছি আগে, বুঝতে পারছো? নিচে লেখা রেখা যখন প্রসারিত, বুঝতে পারছো? আর এটা যখন সংকুচিত, সংকুচিত। ঠিক আছে, ডেল ডাব্লিউটা দিয়ে কেন পড়া শুরু করলাম? কারণ ডেল ডাব্লিউটা আমরা রিসেন্ট করছি, আজকেই ডেল ডাব্লিউ রিলেটেড অনেকগুলো ম্যাথ করছি, গ্রাফ থেকে ডেল ডাব্লিউ বের করা, ওইগুলোই কিন্তু গ্রাফের জিনিসগুলো। ঠিক আছে, গ্রাফ থেকে কিন্তু এই জিনিসগুলোই আমরা করছি, ডেল ডাব্লিউ বের করছি গ্রাফ থেকে। সেখানেও দেখছিলাম না, প্রসারণ মিন্স ডেল ডাব্লিউ প্লাস, সংকোচন মিন্স ডেল ডাব্লিউ মাইনাস, তাই না? আচ্ছা, এখন আসো ডেল ইউ। ডেল ইউ, ফার্স্ট অফ অল ডেল ইউ কে সূত্রে ভাঙা যায়, ডেল ইউ কে সূত্রে ভাঙা যায়, লিখে এভাবে ইউএফ মাইনাস ইউআই। ডেল ইউ কে এইভাবে লেখা যায়, ডেল ইউ হচ্ছে কি ইউএফ মাইনাস ইউআই, এভাবে লেখা যায়। হ্যাঁ, তো ইউএফ, ইউএফ মানে কি শেষ অভ্যন্তরীণ শক্তি, ইউআই মানে কি আদি অভ্যন্তরীণ। তোমরাই আমাকে বলো এটা প্লাস আসবে কখন? ডেল ইউ প্লাস আসবে কখন বলো? কখন প্লাস আসবে? ইউএফ বিয়োগ ইউআই কি হইলে প্লাস আসবে? যদি ইউএফ বড় হয় ইউআই এর চেয়ে, তখনই প্লাস আসবে না? ইউএফ মানে শেষ অভ্যন্তরীণ শক্তি, ইউআই হচ্ছে আদি অভ্যন্তরীণ শক্তি। তাহলে ডেল ইউ প্লাস আসা মানে কি ইউএফ ইউআই থেকে বড়, মানে শেষ অভ্যন্তরীণ শক্তিটা আদি অভ্যন্তরীণ শক্তির চেয়ে বড়। তাহলে লিখে ফেলো, ডেল ইউ প্লাস আসবে কখন? লিখো অভ্যন্তরীণ শক্তি বাড়লে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে। অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায়, কোন ম্যাথে যদি বলা থাকে অভ্যন্তরীণ শক্তি 50 জুল বৃদ্ধি পেয়েছে, তাহলে ডেল ইউ এর জায়গায় কি বসাবা? পজিটিভ 50। ঠিক আছে, ইউএফ বড় হওয়া মানে কি আদির চেয়ে শেষটা বড় হওয়া মানে কি বাড়ছে। আদির চেয়ে, এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে আদি, তো আদির চেয়ে শেষটা বড় হওয়া মানে কি বড় হয়েছে মানে বাড়ছে। ঠিক আছে, আচ্ছা। আর অপোজিট ভাবে মাইনাস কখন আসবে বলো? এটা মাইনাস কখন আসতে পারে? এটা কখন মাইনাস আসবে? যখন ইউএফ ছোট, ইউআই বড়, মানে ছোট জিনিস থেকে বড় জিনিস বিয়োগ গেলেই তো এটা হবে, তাই না? মাইনাস তখনই আসবে যদি ইউএফটা ছোট হয়, ইউআইটা বড় হয়, তাই না? তাহলে আগে বড় ছিলাম মানে ইউআই বড় ছিল, পরে ইউএফ ছোট হয়ে গেছে, কমে গেছে। তাহলে অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায়, অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায় তাহলে আমার কি ডেল ইউ মাইনাস হবে। ঠিক আছে, ডেল ইউ মাইনাস হবে। আচ্ছা, এরপরে আসো ডেল কিউ। ডেল কিউ, ডেল কিউ প্লাস হবে কখন? এটা খুবই সিম্পল, সিস্টেম যদি তাপ গ্রহণ করে, সিস্টেম যদি তাপ বাইরে থেকে গ্রহণ করে, তাহলে যতটুকু তাপ সে গ্রহণ করছে, যতটুকু তাপ সে গ্রহণ করছে সেই পরিমাণটাই হচ্ছে ডেল কিউ, পজিটিভ হিসেবে লিখব। সিস্টেম যদি তাপ বর্জন করে, মানে সিস্টেম পরিবেশ থেকে তাপ নিল না, সিস্টেম তাপ ছেড়ে দিছে, ঠান্ডা হয়েছে, সিস্টেম তাপ ছেড়ে দিছে বাইরে, তাহলে ডেল কিউ মাইনাস, সিস্টেম তাপ বর্জন করছে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এইগুলা লেখা হলে বলিও, এগুলা লেখা হলে বলিও, তাহলে আমরা একটা ম্যাথ করলেই পুরো মাথায় ঢুকে যাবে কখন আমরা কি নিব না নিব। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে ডেল কিউ কখন প্লাস? যখন যদি তাপ গ্রহণ করে। ডেল কিউ কখন মাইনাস? যদি তাপ বর্জন করে। ডেল ইউ কখন প্লাস? যদি অভ্যন্তরীণ শক্তি বাড়ে তাহলে ডেল ইউ প্লাস হিসেবে ইউজ করব। অভ্যন্তরীণ শক্তি যদি কোনো ম্যাথে কমে তাহলে ডেল ইউ মাইনাস হিসেবে ইউজ করব। ডেল ডাব্লিউ কখন প্লাস? যদি সিস্টেম কাজ করে পরিবেশের উপরে অথবা প্রসারিত হয়, একই কথা। ডেল ডাব্লিউ কখন মাইনাস হিসেবে ইউজ করব? যদি পরিবেশ কাজ করে সিস্টেমের উপরে, অর্থাৎ যদি সংকুচিত হয়। তাহলে একটা ম্যাথ করি, একটা ম্যাথ করলে আমাদের পুরো জিনিসটাই মাথায় সেট হয়ে যাবে। সবাই এই ম্যাথটা তুলে ফেলো, তাহলে বুঝবা যে আসলে এই সাইন কনভেনশনটা কেমনে ইউজ করতে হয় ম্যাথে, কিভাবে ইউজ করতে হয় ম্যাথে সেটা বুঝে যাবা।
ঠিক আছে, তোলা হলে বলবা। এটা করেই ক্লাস শেষ হয়ে যাবে আজকে, ঠিক আছে? এটা করলে একদম মানে সাইন কনভেনশনটা তো শিখলাম, এখন সাইন কনভেনশনটা প্রয়োগ হবে আর কি। কি বলছে, তাপগতিবিদ্যার একটি সিস্টেমের একটি নির্দিষ্ট ভর গ্যাসের চাপ এমনভাবে পরিবর্তন হলো যাতে গ্যাসটি 20 জুল তাপ ত্যাগ করলো ও গ্যাসের ওপরে 8 জুল কাজ হলো। প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি 30 জুল হলে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত? দেখো বলছে একটা নির্দিষ্ট ভরের চাপ এমন ভাবে পরিবর্তন হলো, দেখো এই প্রশ্নগুলো রিড করার ক্ষেত্রে বাংলা ভাষাটা ভালো করে দেখতে হবে কি বলা আছে। বলছে তাপগতিবিদ্যার একটি সিস্টেমে একটি নির্দিষ্ট ভর গ্যাসের চাপ এমন ভাবে পরিবর্তন হলো যাতে গ্যাসটি 20 জুল তাপ ত্যাগ করলো। বলো এই লাইনটা ডিকোড করে কি ডাটা দেওয়া আছে, কি দেওয়া আছে, এটা এটা কি দেওয়া আছে, কি ডাটা দেওয়া আছে? ফার্স্ট অফ অল তাপ, দ্যাট মিন্স ডেল কিউ কত, ডেল কিউ ইজ ইকুয়াল টু ভ্যালু কত 20 জুল, প্লাস না মাইনাস, প্লাস না মাইনাস, ত্যাগ করছে, ত্যাগ মানে বর্জন, আমরা শিখছি না তাপ যদি বর্জন করে, তাপ যদি বর্জন করে তাহলে এটা কি মাইনাস, তাই না? আমরা এই যে এই জায়গায় পড়ছি, তো এই যে জায়গায় পড়লাম না, তাপ যদি বর্জন করে ডেল কিউ এর ভ্যালু যাই আসবে কি নিব, মাইনাস নিব, ঠিক আছে? তো আমরা তাই মাইনাস 20 জুল নিলাম, ঠিক আছে? আচ্ছা, এর পরের লাইনটা পড়ো, ও গ্যাসের ওপর, গ্যাস মিন সিস্টেম, গ্যাস মানি সিস্টেম তোমাদের বইয়ে, ঠিক আছে? গ্যাসের ওপর 8 জুল কাজ হলো। সিস্টেম কাজ করছে নাকি সিস্টেমের ওপরে কাজ করা হয়েছে বলো? সিস্টেম কাজ করছে নাকি সিস্টেমের ওপরে কাজ করা হয়েছে? সিস্টেমের ওপরে কাজ করা হয়েছে না? বলে নাই তো গ্যাস কাজ করছে, বলছে গ্যাসের ওপরে কাজ করছে। গ্যাসের ওপরে কাজ করা মানে কে করছে? পরিবেশ করছে। গ্যাসের ওপরে তো আর গ্যাস নিজে কাজ করবে না, গ্যাসের ওপরে পরিবেশ বাইরের কেউ কাজ করছে। তাহলে এইটা কাজ যেহেতু তাই ডেল ডাব্লিউ, 8 যেহেতু তাই 8 জুল, হ্যাঁ, প্লাস না মাইনাস, গ্যাসের ওপর কাজ করা হয়েছে মানে পরিবেশ কাজ করেছে তাই মাইনাস 8 জুল, এই দুইটা দেওয়া আছে। দিয়ে বলছে প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি 30 জুল হলে, প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি মানে ইউআই, তাই না? ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি 30 জুল হলে ইউএফ কত? ঠিক আছে, ম্যাথগুলা যোগ বিয়োগের ম্যাথ ছাড়া আর কিছু না। এই টাইপের ম্যাথ আরো সহজ, কারণ জাস্ট যোগ বিয়োগ, গুণও নাই, জাস্ট যোগ বিয়োগ, হ্যাঁ। কিন্তু এই ম্যাথগুলাতে এই প্লাস মাইনাস নিতে যেই বেশিরভাগ স্টুডেন্ট ভুল করবে, এছাড়া ভুল করার কিন্তু কোনো জায়গা নাই। তাহলে লিখবা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, প্রথম সূত্র অনুসারে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, ঠিক আছে? এখন ডেল কিউ এর জায়গায় ভ্যালু বসাই দাও, ডেল কিউ এর ভ্যালু কত? আচ্ছা ডেল কিউ একটু ভ্যালু পরে বসাও, আগে এইটাকে ভাঙায় লেখো। ডেল ইউটাকে ভাঙায় কি লেখা যায়? ইউএফ মাইনাস ইউআই লেখা যায়। শেষ অভ্যন্তরীণ শক্তি বিয়োগ আদি অভ্যন্তরীণ শক্তি প্লাস ডেল ডাব্লিউ, ঠিক আছে? ডেল কিউ এর জায়গায় ভ্যালু বসাই দাও, ডেল কিউ এর ভ্যালু কত? ডেল কিউ এর ভ্যালু কত? -20, ঠিক আছে? ইজ ইকুয়াল টু দিয়ে ইউএফ মাইনাস ডেল ডাব্লিউ এর ভ্যালু বসাই দাও, ডেল ডাব্লিউ এর ভ্যালু কত? -8। এই দুইটা জিনিস বসাই দিছো। এবার ইউএফ এর ভ্যালু বের করবা, এটাই তোমার এই ম্যাথের টার্গেট। ইউআই এর ভ্যালু দেওয়া আছে, ইউআই এর ভ্যালু কত? 30, রাইট? বাস এই জায়গা থেকে 100 মেকরণ 51 করে ইউএফটারে বের করে নিয়ে আসতে পারবা না? অনেক সহজ, তাই না? এই 20 মাইনাস 8 এ পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে -20 প্লাস 8 -12, -30 এ পাশে গেলে -12 আছে, প্লাস 30 হয়ে যাবে, তাহলে -30 -12 কত? 18, 18 জুল, 18 জুল। বাস এটাই হচ্ছে শেষ অভ্যন্তরীণ শক্তি, পেয়ে গেছে। তাহলে মেইন ব্যাপার হচ্ছে এই মাইনাসগুলোকে বুঝে বসানো, দ্যাটস ইট। এটা ছাড়া আর কোনো চ্যালেঞ্জ নাই এই ম্যাথ। আর এই ম্যাথগুলা কিন্তু সহজ না। এই ম্যাথগুলা বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি গুচ্ছ, যে জায়গাগুলোতে ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা দেওয়া যাবে না, মেডিকেল ভর্তি পরীক্ষা, এই ফিজিক্সে তো বাকি ম্যাথগুলো যতগুলাই করছো, এখন পর্যন্ত কম ম্যাথ করো নাই, আমার আর অপূর্বতার কাছে অনেক ম্যাথ করছো, যতগুলো ম্যাথ করছো বেশিরভাগ ম্যাথেই ক্যালকুলেটর লাগে। এই ম্যাথগুলোতে কি ক্যালকুলেটর লাগে? এই ম্যাথগুলোতে কি ক্যালকুলেটর লাগে? ক্যালকুলেটর লাগে না কিন্তু, তাই না? ক্যালকুলেটর লাগে? ক্যালকুলেটর লাগে না। তাই এই ম্যাথগুলো কিন্তু ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য অনেক পপুলার। ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য এই ম্যাথগুলো বেশ পপুলার।
কারণ ভার্সিটি এবং মেডিকেলের ম্যাথগুলোর জন্য পপুলার এমসিকিউ টাইপের, কারণ এখানে ক্যালকুলেটর লাগে না। সো এই ম্যাথগুলো এর জন্য আরও বেশি জরুরি। এখানে জাস্ট ভুল যাওয়ার জায়গা হচ্ছে এইগুলা, মাইনাস দিছে বা দেয় নাই, এছাড়া ভুল যাওয়ার কোনো জায়গা নেই, কারণ যোগ বিয়োগ করতে তো আর ভুল যায় না। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝে গেছি। হ্যাঁ, তাহলে এই টাইপের ম্যাথগুলো আমরা ইনশাল্লাহ পারবো, এই টাইপের ম্যাথগুলো ইনশাল্লাহ পারবো। এখন আমরা একটা এমসিকিউ ছোট, মানে তোলা লাগবে না, জাস্ট বলে দিবা মুখে মুখে। বরিশাল বোর্ড 2021-এ আসছিল, বলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র কার কার মধ্যে সম্পর্ক স্থাপন করে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র কার কার মধ্যে সম্পর্ক স্থাপন করে? এই যে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তাপ কাজ, তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পারছো? ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। তাহলে চলো আজকের ক্লাসটা এখানেই এন্ড করি। নেক্সট ক্লাসে আমরা আরো মজার মজার ম্যাথ করবো। তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা আমি বললামই তো যে একটু ধৈর্য নিয়ে পড়লে বেশ মজার চ্যাপ্টারের নাম্বার আসবেই আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে তোমাদের সবাইকে।